নমস্কার, আজকের লাইভে স্বাগত জানাই। প্রথমেই জানান আমার শোনা যাচ্ছে কি না, কারণ মাইকটা ডিস্টার্ব করছে মাঝে মধ্যেই। জানি না রিপ্লেস করতে হবে কি না। আমি দু একবার টেস্ট করলাম, নর্মাল ভিডিও রেকর্ডিং করার সময় ব্যবহার করে দেখলাম যে ডিস্টার্ব করছে মাঝে মধ্যে। জানি না লাইভে কী পরিস্থিতি হবে। অত্যন্ত জরুরি লাইভ, অনুগ্রহ করে মন্তব্য করে জানান। যদি শোনার সমস্যা হয় তাহলে আমাকে কেটে আরও একবার আসতে হবে। আজকের লাইভের বিষয় সাম্প্রতিক বিষয়গুলো তো থাকবেই। প্রথমেই পোলিও ভ্যাকসিনের নেপথ্যে কেন, কোন পরিপ্রেক্ষিতে পোলিও ভ্যাকসিনের প্রয়োজন পড়ল, এই ঘটনাটা যদি আপনারা জানেন শিউরে উঠবেন। তথ্য দিয়ে দেব আমি। সেই ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু দেখে নেব এবং সঙ্গে অবশ্যই শেষ অংশে, এই ভিডিওর শেষ অংশে আমরা সাম্প্রতিক ঘটনাবলীর ওপরে চোখ রাখব। আমাদের রাজ্যে বা দেশে এবং যে আগামীতে যে সব বিষয়গুলো ঘটতে চলেছে, আমি বহুবার যদিও বলেছি, তবুও নতুন নতুন ঘটনাবলীর আলোকে সেই বিষয়গুলোকে একটু ঝালিয়ে নেওয়ার চেষ্টা। তো এখনও কোনো মন্তব্য পাইনি। ঠিক আছে, অনন্যা একজন রয়েছেন, তিনি আমাদের একজন সহযোদ্ধা। তিনি জানিয়েছেন যে পরিষ্কার শোনা যাচ্ছে। যাই হোক, আমি নিশ্চিন্ত হলাম যে পরিষ্কার শোনা যাচ্ছে। প্রথমেই আমি আজকের ভিডিওর যে বিস্ফোরক অংশ, সেই অংশটিতে চোখ রাখব, আলোচনা করব। তারপরে সাম্প্রতিক খবরগুলো, স্কুল বন্ধ এবং আগামীতে কতদিনের মধ্যে সরকারি পাঠশালা ব্যবস্থা তথা শিক্ষা ব্যবস্থা লাটে উঠবে, তার একটা টাইমলাইন আমি আপনাদের সামনে রাখব মানসিক প্রস্তুতির জন্য। এছাড়া পাঠকদের, সহযোদ্ধাদের আরও অনেক প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথম অংশে পোলিও রোগটির সঙ্গে ডিডিটির যোগাযোগ। আগে হ্যাঁ, ডিডিটি এ নিয়ে আমার ভিন্ন একটি ভিডিও রয়েছে, তবে এই ভিডিওতে আরও গুরুত্বপূর্ণ এবং অথেন্টিক জার্নালের তথ্য আপনাদের সঙ্গে ভাগ করে নেব, যা আপনাদের ভাবনার রসদ যোগাবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো এই ডিডিটি, যেটা আমরা জানি যে 1974 সালে সিনথেসাইজ করা হয় সালফিউরিক অ্যাসিডের সঙ্গে কি মিশিয়ে? ক্লোরোবেনজিন এবং আরও একটি উপাদান। ক্লোরোবেনজিনটা আমার মাথায় আসছে, হ্যাঁ, ক্লোরাল হাইড্রেট এবং ক্লোরোবেনজিন, এই দুটি রাসায়নিক কনডেন্স করা হয় কার সাথে? সালফিউরিক অ্যাসিডের সাথে। দ্য বেঞ্জিন ব্যাপারটাই আপনারা জানেন যে কার্সিনোজেন, অর্থাৎ ক্যান্সার তৈরি করতে পারে সেই ক্লোরোবেনজিন। তো এই 1974 সালে এটা সিনথেসাইজ করা হয়, অর্থাৎ আমরা দেখতে পাই যে ল্যাবে তৈরি করা হয়। কিন্তু 1939 সালে ডক্টর মুলার, তিনি এই রাসায়নিকটির মধ্যে, অর্থাৎ ডিডিটির মধ্যে
একটি গুণ দেখতে পান বা আবিষ্কার করেন। কি গুণ আবিষ্কার করেন? যে এটা ইনসেকটিসাইড হিসেবে দারুণ কাজ করতে পারে, অর্থাৎ কীটনাশক হিসেবে অনন্য একটি কাজ করতে পারে। ডক্টর মুলার এইসব বিজ্ঞানীদের ফ্যাক্ট মানে ব্যাকগ্রাউন্ডগুলো নিয়ে ভিন্ন কোনো ভিডিও হতে পারে। এসব বিজ্ঞানী কি আমাদের যে বিজ্ঞানী বলতে আমরা প্রাচীন ভারতে তথা সমগ্র বিশ্বে যেমন ইসলামিক বিজ্ঞানী ইবন সিনা বা আমাদের আর্যভট্ট, তাই তো, বা ভাস্করাচার্য, বা এদের সঙ্গে কি তুলনীয় এইসব বিজ্ঞানীরা? না 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 না, এরা একটা নির্দিষ্ট এজেন্ডা, আর্থসামাজিক এজেন্ডাকে প্রমোট করার জন্য কাজ করেন। তো যাই হোক, এইখানে এত বিস্তারিত আলোচনা করার অবকাশ এই ভিডিওতে নেই, কারণ অন্যান্য বিষয় আছে। তো কি হলো তারপরে? 1939 সালে যেই মাত্র এই রাসায়নিকটির মধ্যে, এই ডিডিটির মধ্যে ইনসেকটিসাইড বা কীটনাশক হিসেবে ব্যবহার করার গুণাবলী পরিলক্ষিত হলো বা দেখা গেল, সঙ্গে সঙ্গে এটিকে ব্যবহার করা শুরু হলো প্যারাসাইট দমনে, অর্থাৎ ম্যালেরিয়া থেকে শুরু করে সামরিক বাহিনী। তখন মনে করে দেখবেন যে সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে, 1939 সাল। সিভিল ক্ষেত্রে, মিলিটারি ক্ষেত্রে কীটনাশক হিসেবে এর বিপুল ব্যবহার শুরু হলো, এবং এগ্রিকালচারে ব্যাপকভাবে কৃষিক্ষেত্রে শুরু হলো ডিডিটির ব্যবহার। মারাত্মকভাবে শুরু হলো আমেরিকা প্রথমে, এবং তারপরে সমগ্র বিশ্বে ভয়ঙ্করভাবে ব্যবহার করা শুরু হলো। বেশ ভালো কথা। তখন ডিডিটি যে একটা অলৌকিক একটা কীটনাশক, এবং ডিডিটি মানব সভ্যতার ইতিহাসে একটা বড় আবিষ্কার, এবং মানব জাতিকে সভ্যতার শিখরে পৌঁছে দেবে বা দিতে পেরেছে, এমন মতামত নিয়ে টকশোর বন্যা বয়ে গেল মার্কিন টিভিতে, ইউরোপের বিভিন্ন রকম চ্যানেলে। তখন ঝড় বয়ে গেল, আহা কি অসাধারণ আমরা একটা রাসায়নিক বানাতে পেরেছি, যা মানব জাতির কৃষিক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে, সর্বক্ষেত্রে অসাধারণ রকমের যুগান্তকারী ইতিবাচক পরিবর্তন ঘটাতে চলেছে। বেশ, 1939 সালে শুরু হলো এটা প্রয়োগ করা কৃষিক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে, মশা মারার জন্য, ম্যালেরিয়া দমনে এবং পোলিও দমনে। আগে হ্যাঁ, পোলিও ভাইরাস দমনের ক্ষেত্রেও শুরু হয়ে গেল এই ডিডিটির ব্যবহার। ব্যাপারটা এমন দাঁড়ালো, এই মিরাকল রাসায়নিক নিয়ে মার্কিনের বাড়িতে বাড়িতে বাচ্চা কাচ্চারা পর্যন্ত স্প্রে করা শুরু করলো ঘরের মধ্যে, যেখানে সেখানে, সর্বত্র। মানে একটা স্টাইল স্টেটমেন্ট বা ফ্যাশন স্টেটমেন্ট বা সিভিলাইজেশন স্টেটমেন্ট হয়ে গেল ডিডিটি। বেশ, সেই ডিডিটি 1972 সালে মার্কিন রাষ্ট্রপতি নিক্সন নিষিদ্ধ করতে বাধ্য হলেন আমেরিকাতে। শুধু তাই নয়, তারপরে সমগ্র বিশ্বে, আমাদের দেশেও দেখে নেবেন তথ্য, 1972 সালে ডিডিটির ব্যবহার নিষিদ্ধ হয়েছে, ব্যান করা হয়েছে। তা সত্ত্বেও অদ্ভুতভাবে আমরা দেখতে পাচ্ছি 2009 সালেও আমাদের দেশে ডিডিটি প্রডিউস করা হয়েছে। কী জন্য? মশা মারার জন্য। আগে হ্যাঁ, হু আবার বলেছে হ্যাঁ, লিমিটেড ক্ষেত্রে, ইনডোরের ক্ষেত্রে নাকি ডিডিটি ব্যবহার চলতে পারে। তাই অনেক দেশে, আমেরিকাতে নিষিদ্ধ হলে ওখানকার নাগরিকরা অত্যন্ত সচেতন। কিভাবে সচেতন হলেন, কেন হলেন, ভুক্তভোগী হলে তো বোঝা যায়, আসছি। তাই ওখানে ডিডিটির নাম যদি কেউ উচ্চারণ করে তো গণধলায় পড়ে যাবে। কিন্তু ওই যে তৃতীয় বিশ্ব, আমাদের নাইজেরিয়া থেকে শুরু করে সব দেশে ডিডিটি দেওয়া হয়, আমাদের দেশেও ডিডিটির ব্যবহার হয়। এখন কোথায় কে ব্লিচিং পাউডার দিচ্ছে না ডিডিটি দিচ্ছে, কোথায় কোন মিউনিসিপ্যালিটির ব্যাপারে সেটা তো আমাদের জানা নেই। খোঁজ খবর করুন, সতর্ক থাকুন। আগে হ্যাঁ, আবার কোনো লবি
ফার্মা কোম্পানির লবিরা এবং তথাকথিত ডাক্তার বিজ্ঞানীরা ম্যালেরিয়া দমনের জন্য ডিডিটিকে আবার ফিরিয়ে আনতে চাইছে, তার লবিবাজি চলছে। কেন? ডিডিটি কি সত্যি অলৌকিক কিছু? এত অলৌকিক, এত ভালো কিছু যদি হয়, তাহলে রিচার্ড নিক্সন নিষিদ্ধ করতে বাধ্য হলেন কেন? ওটা কি রাতারাতি হয়েছিল? না না না, 1939 দেওয়ার পরে হতে 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 এমন কিছু ঘটনা ঘটেছিল, আমি আসছি এক এক করে, এমন কিছু ঘটনা ঘটতে শুরু করলো যে তারপরে পরিবেশ বিজ্ঞানী, জনস্বাস্থ্যকর্মী রাচেল কার্সন সেই বিখ্যাত বইটি লিখে ফেলেন সাইলেন্ট স্প্রিং। দেখে নেবেন সাইলেন্ট স্প্রিং। সেখানে ডিডিটি কি ভয়ঙ্কর ঘটনা ঘটাচ্ছে কৃষিক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে, পরিবেশের ক্ষেত্রে, তার বর্ণনা দেওয়া রয়েছে। এবং সেই বইটি পাবলিক জনমতকে এমনটাই প্রভাবিত করে, কারণ তারা দুয়ে দুয়ে চার করে নিতে পারে তার আশেপাশে যেগুলো ঘটছিল আর কি ঘটেছিল। এই ডিডিটির ব্যবহারের মানে ফার্মা কোম্পানির দিক থেকে তথা ফার্টিলাইজার বা কীটনাশক ব্যবসার দিক থেকে বহুবিধ উপকারিতা তারা পেয়েছে, আর সাধারণ মানুষ ভুক্তভোগী হয়েছে, অসুস্থ হয়েছে। কি ঘটেছে? এই ডিডিটি ব্যবহারের ফলে কৃষিক্ষেত্রে যে পেস্টগুলো ছিল, পোকামাকড়, যেগুলো ক্ষতিকর বলে আমরা ধরে নিতে পারি, যদিও প্রকৃতিতে কিন্তু ক্ষতিকর বলে আসলে কিছু নেই, সব কিছুই পরস্পরের পরিপূরক। আমরা বুঝতে ভুল করি, আমাদের ভুল ভাল করে বোঝানো হয়। যেমন কার্বন ডাইঅক্সাইডকে ক্ষতিকর বলা হয়েছে, অক্সিজেনকে উপকারী বলা হচ্ছে, তাই গাছ লাগান। কিন্তু গাছ লাগালে গাছ যে রাতের বেলা কার্বন ডাইঅক্সাইড ছাড়ে শ্বসন প্রক্রিয়া বা রেসপিরেশনের মাধ্যমে, সেটা আমাদের বলা হচ্ছে না। তাই কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন পরস্পরের পরিপূরক, সেটা আমাদের ভুলিয়ে দেওয়া হয়, তো সায়েন্টিজম যাকে বলা হয়। তো একই রকমভাবে কি হলো, এই রাসায়নিক ব্যবহারের ফলে অনেক যেগুলো কীটপতঙ্গ পেস্ট বলি আমরা, ক্ষতিকারক বলি, সেগুলো রেজিস্ট্যান্ট হয়ে গেল। হ্যাঁ, অর্থাৎ তাদের শরীর রেজিস্ট করতে শুরু করলো, তারা শক্তিশালী হয়ে গেল। এমন শক্তিশালী হয়ে গেল যে কনভেনশনালি আগে যেমন করে প্রাকৃতিক পদ্ধতিতে, পরম্পরা পদ্ধতিতে, নিম পাতা বা বিভিন্ন দেশে বিভিন্ন যে পদ্ধতি আছে যা দিয়ে কৃষিক্ষেত্রে কীট তাড়ানো হয় আর কি, ফসলকে রক্ষা করা হয়, সেগুলো আর কাজ করা শুরু করলো না, বন্ধ করে দিল। কারণ এই যে ডিডিটির ব্যবহারের ফলে এই পেস্টগুলো, তথ্য আছে দেখে নেবেন, লিঙ্কগুলো দিয়ে দেব। তবে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকসিন রিসার্চের যে তথ্য, যেটা ডক্টর পালেভস্কি, বিখ্যাত শিশু বিশেষজ্ঞ, মার্কিন শিশু বিশেষজ্ঞ, তিনি যে লড়াই করছেন, তার একটা রিসার্চ পিডিএফ আছে, সেটা থেকেও আমি আজকে কিছু অংশ পড়ব, কিন্তু সেটা লিঙ্ক দেওয়া যাবে না, আমি পারবো না, আমার লিঙ্ক ক্রিয়েট করা ঝামেলা। হোয়াটসঅ্যাপে যারা আপনারা চাইবেন সেই গুরুত্বপূর্ণ, সেখানে শুধু পোলিও নয়, বিভিন্ন রোগের ডেটা স্ট্যাটিস্টিক্সগুলো দেওয়া আছে। বাস্তবে সেই প্রশ্নগুলো তিনি তুলে দিয়েছেন পালেভস্কি। এই পালেভস্কিকে নিয়ে কিন্তু আমি অমৃতস্বপত্রা দ্বিতীয় খণ্ডে বিস্তারিত লিখেছি, তার মতামত নেওয়া হয়েছে বিভিন্ন ক্ষেত্রে, তার কন্ট্রিবিউশন নিয়ে তথ্যগুলো আমি দ্বিতীয় খণ্ডে, অমৃতস্বপুত্র দ্বিতীয় খণ্ডে রেখেছি। সেই পালেভস্কির এবং তার টিম মিলে একটা অসাধারণ রিসার্চ পেপার রেখেছেন, সেটিকে আমি খুঁজে বের করেছি, আমি হোয়াটসঅ্যাপে সেটি আপনাদের দিতে পারি, পড়লে চমকে উঠবেন। যদিও আমাদের সহযোদ্ধাগুলোরা যারা আমার লাইভ নিয়মিত শোনেন বা আমার বইপত্র পড়েন, তারা চমকে উঠবেন না, তারা ব্যাপারগুলো জানেন এবং তারা আরও ভালো করে জানবেন এবং হাতে নাতে প্রমাণ হিসেবে সেটাকে তারা রেখে দিতে পারবেন নিজেদের সংগ্রহে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকসিন রিসার্চের একটি ডকুমেন্ট, যেখানে পালেভস্কি এবং তার টিম প্রমাণ করে দিয়েছেন তথ্যসহ যে 1940 সালেই বা তার আগেই, যখন ভ্যাকসিন আসেইনি, এত ভ্যাকসিন, এত অ্যান্টিবায়োটিক, তখন থেকেই এই রোগগুলো কিন্তু কমছিল, ডেক্লাইন করছিল।
বিভিন্ন কারণে স্যানিটেশন ডেভেলপ পদ্ধতি, ক্লিনিং বা মানুষের জনগণের স্বাস্থ্য চেতনা বৃদ্ধি, এই বিভিন্ন কারণেই কিন্তু রোগগুলো ডেক্লাইন করছিল। তো পরের দিকে মার্কেটিং স্ট্র্যাটেজি হিসেবে কিন্তু এই রোগগুলোকে বিভিন্নভাবে হোক, মিডিয়ার সাহায্যে হোক, রাসায়নিক ব্যবহার করে হোক, রোগগুলোকে ফিরিয়ে আনা হয় এবং মারাত্মক রকম ভয়ঙ্কর আকৃতি দেওয়া হয় এবং জনমনে প্যানিক তৈরি করা হয়, এবং যাতে করে ফার্মা কোম্পানির ব্যবসাটা ভালো করে চলে, ফুলে ফেঁপে ওঠে। তো যাই হোক, তাহলে ডিডিটির ব্যবহারের একটা দিক আমরা গেলাম, কৃষিক্ষেত্রে মারাত্মক ক্ষতি, এবং শুধু তাই নয়, এটা পারজিস্টেন্ট বলা হচ্ছে, অর্থাৎ এই ডিডিটির কিন্তু এখনও মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের, শিশুদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া এখনও ফেলে যাচ্ছে, অর্থাৎ এটা পরিবেশে থেকে যায়, এটা কিন্তু উইদার অ্যাওয়ে হয়ে যায় না, মিলিয়ে যায় না, এটা থেকে যায়, পরিবেশে থেকে যায়, কৃষিক্ষেত্রে থেকে যায়, জলে থেকে যায়, মাটিতে থেকে যায়। এমনই ভয়ঙ্কর একটি রাসায়নিক হলো এই ডিডিটি। আর কি করেছে? ক্যান্সার, টিউমার, হ্যাঁ, কার্সিনোজেন তো না, বেঞ্জিন ক্লোরাইড রয়েছে। তো তো সেই জায়গা থেকে ক্লোরোবেঞ্জিন রয়েছে, তো সেই জায়গা থেকে কার্সিনোজেন। অতএব লিভারে টিউমার থেকে শুরু করে পশু পাখি, জন্তু জানোয়ার তো বটেই, এবং মানুষের মধ্যে এটা কিন্তু দেখা গেছে, এবং সেটা মারাত্মকভাবে সেই সময় বেড়ে গিয়েছিল, যার ফল এখনও কিন্তু মার্কিন নাগরিকদের মধ্যে দেখা যায়, পুরোপুরি মিলিয়ে যায়নি আগে। হ্যাঁ, আর তাই র্যাচেল কার্সনের বইটি, সাইলেন্ট স্প্রিং বইটি জনমানসে এত প্রভাব ফেলতে পেরেছিল, এবং 1972 সালে ডিডিটিকে ব্যান করতে বাধ্য হয়েছিলেন রাষ্ট্রপতি নিক্সন। আর কি ঘটেছিল? পোলিও বেড়ে গিয়েছিল আগে। হ্যাঁ, যে রোগটি আগে মানুষের মধ্যে কোনো আতঙ্কই তৈরি করতে পারেনি ইউরোপ আমেরিকা, ছিলই। যেমন ধরুন, এখন লেপ্রসি, এখনও আমাদের দেশে তো হাজার হাজার মানুষ লেপ্রসিতে ভোগে, তাই তো? এবং আমেরিকাতে প্রতি বছর 200 কুষ্ঠরোগী দেখা যায়। কই আপনারা মিডিয়া লেপ্রসিকে নিয়ে চর্চা করে, কুষ্ঠকে নিয়ে চর্চা করে, ভয় দেখায় না। কেন দেখায় না? ভ্যাকসিন তৈরি হয়নি বলে। যেই ভ্যাকসিন তৈরি করে ফেলবে ওরা, তখনই ওরা মার্কেটিংয়ের জন্য ভয় দেখাতে শুরু করবে, তাই তো? এই হাম মিজলস যাকে বলা হয়, ছোটোবেলায় কখনো আমরা ভয় পেয়েছি? আমাদের কেউ মিডিয়া ভয় দেখিয়েছে? দেখায়নি। এখন দেখবেন এই যে MMR ভ্যাকসিন যেহেতু এসে গেছে, তারপর থেকেই দেখবেন এই মিজলস, রুবেলা, এসব বিভিন্ন রকম মামস, সেগুলো নিয়ে ভয় দেখানো হয়। কারণ ভয় না দেখালে, মানুষ ভয় না পেলে ভ্যাকসিন মানুষ নেবে না, আর মানুষ না নিলে সরকার কিনবে না। সরকার তো আমাদের টাকা দিয়ে, জনগণের টাকা দিয়ে তো ভ্যাকসিনগুলো কেনে। তাই মার্কেটিংয়ের মূল বিষয়টাই হচ্ছে স্কেয়ার ট্যাকটিক্স, অর্থাৎ ভয় দেখাতে হবে, প্যানিকবাজি করতে হবে। তাই লেপ্রসির ভ্যাকসিন নেই বলে, এরকম একটা ভয়ঙ্কর রোগ হওয়া সত্ত্বেও কিন্তু লেপ্রসি নিয়ে মিডিয়াতে কোনো প্যানিকবাজি নেই। আছে কি? প্রশ্ন করুন, মগজটাকে খোলা রাখুন। বারবার বলি, আসলে আমরা ভাবি না। মানুষ, একটা আমার ধারণা ছিল ছোটোবেলায়, আমার সেই বিখ্যাত ভাস্কর্যটি ক্লাস 9-10 যখন প্রথম দেখেছিলাম, মানে সত্যিকারের দেখিনি, ছবিতে দেখেছিলাম, তো তখন থেকে আমাকে টানতো থিঙ্কার। রদার তৈরি সেই বিখ্যাত ভাস্কর্য, গালে হাত দিয়ে একটি পুরুষ মানুষ স্ট্যাচু, তার একটা ভাস্কর্য, স্কাল্পচার, দ্য থিঙ্কার আমার ভীষণ প্রিয় ছিল, কারণ মানুষকে চিন্তাশীল প্রাণী হিসেবে এই স্ট্যাচুতে তুলে ধরা হয়েছিল, এই ভাস্কর্য, স্ট্যাচু মানে স্কাল্পচারে তুলে ধরা হয়েছিল। কিন্তু আমার সেই ধারণা ভেঙে গেছে। আমি মনে করি না মানুষ আর থিঙ্কিং অ্যানিমাল। ম্যান ক্যান বি ইজিলি প্রোগ্রামড, যদি মিডিয়া, বইপত্র থেকে শুরু করে সব কিছুকে কন্ট্রোলে আনা যায়, সেই অনুযায়ী মানুষকে প্রোগ্রাম করা যায়, ব্রেনকে প্রোগ্রাম করা যায়। আর এই প্রোগ্রামিংয়ের জট ছাড়িয়ে কেউ কতিপয় মানুষ নিজেদেরকে এক্সার্ট করতে পারে, অর্থাৎ নিজেদেরকে প্রকাশ করতে পারে,
ব্রেন ওয়াশ থেকে নিজেদেরকে বাঁচাতে পারে, ডিফেন্ড করতে পারে। কিন্তু মানুষ ওই দু একজন ব্যতিক্রম বাদ দিয়ে মানুষ হিউম্যান ইজ এ প্রোগ্রাম করা যায় আর কি, প্রোগ্রামেবল ক্রিচার বলে আমার বিশ্বাস, এখন দৃঢ় বিশ্বাস। প্রোগ্রাম করা যায়, ইজিলি তাকে ভাবানো যায়। তাই পৃথিবীর 99.99% মানুষ এখন যা ভাবেন পুরোটাই প্রোগ্রামড ভাবেন, অর্থাৎ তাদেরকে যা ভাবানো হয় তারা সেটাই ভাবেন, তার বাইরে তারা ভাবতে পারেন না। তো যাই হোক, তো এই যে গেল এটা কৃষিক্ষেত্রে বললাম, আর স্বাস্থ্যক্ষেত্রে যেটা এলো কি, আপনারা সার্চ করে দেখবেন, ফ্যাক্ট চেক পেয়ে যাবে। শুধু গুগলে চলে যাবেন, প্রশ্ন রাখবেন কি ডিডিটির সঙ্গে কি পোলিওর যোগাযোগ আছে, ইংলিশটা করে নেবেন। আমি ইংলিশটা ইচ্ছে করে বললাম না এখানে, বা সিম্পলি টাইপ করবেন ডিডিটি অ্যান্ড পোলিও, এরকম করে টাইপ করবেন, তখন দেখবেন অজস্র ফ্যাক্ট চেক পাবেন কি না 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 ডিডিটির সঙ্গে পোলিওর কিন্তু কোনো যোগাযোগ নেই, এটা মিথ্যে, এটা প্রচার। অথচ আমেরিকার উল্লেখযোগ্য সংখ্যক মানুষ বিশ্বাস করেন যে ডিডিটি স্প্রে করার পরেই পোলিও বাড়ানো হয়েছিল, এবং পোলিওর যেটা খুব কি বলবো মানে উপসর্গহীন, আমাদের প্রত্যেকের শরীরেই আছে, আমাদের ইমিউন সিস্টেম খুব সহজেই তাকে নেগোশিয়েট করতে পারে, ফাইট করতে পারে। খুব রেয়ার ক্ষেত্রে হয়তো কোটিতে একজন বা তারও কম কোনো কোনো ক্ষেত্রে যারা অত্যন্ত দুর্বল ইমিউন সিস্টেম নিয়ে যেসব শিশু জন্মায় তাদের ক্ষেত্রে পোলিও প্যারালাইসিসের আকার নিতে পারে। শুধু তাই নয়, প্যারালাইসিস যে বিষয়টা ঘটে আর কি, তো সেটা কিন্তু আবার অনেক ক্ষেত্রেই নিজে নিজেই ঠিক হয়ে যায় কিছুদিন পরে। পার্মানেন্ট প্যারালাইসিস যেটা, সেটা খুব রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেসে ঘটে। কিন্তু এই রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেসে ঘটলে তো আর ভ্যাকসিনটা লোকে নেবে না, নেবে কি? নেবে না। তাহলে বাড়াতে হবে, তবেই লোকে নেবে, ভয় পাবে, হ্যাঁ বাবা তাই তো চারদিকে দেখতে পাচ্ছি। আর এই কারণে সেই সময় তো আর মিডিয়াটা, এখন যেমন মিডিয়াকে দিয়ে ট্রিটমেন্ট প্রোটোকলে ফেলে করোনা বাড়িয়ে নেওয়া যায়, টেস্ট করে বাড়িয়ে নেওয়া যায়, পজিটিভ আরটিপিসিআর টেস্ট করে বাড়িয়ে নেওয়া যায়। কিন্তু সেই সময় যখন এই পোলিও ভ্যাকসিন আনার দরকার পড়েছিল আর কি, যখন এলো, হ্যাঁ, তখন তো এই রকম মিডিয়ার ডিজিটাল মিডিয়া ছিল না, টেলিভিশনেও তো সেইভাবে ছিলই না বলা যেতে পারে। কোথায় ছিল না। তো সুতরাং স্যাটেলাইট টেলিভিশন থেকে শুরু করে ইন্টারনেট এসব তখন কিছুই ছিল না। আর তাই মিডিয়া ভাইরাসকে দিয়ে ভয় দেখানোর সুযোগটা তখন ছিল না, প্যানিক বিস্তারের সুযোগটা ছিল না। তাহলে কি ছিল? তার বাস্তবে একটু করে টোরে দেখাতে হবে চারপাশে পোলিওটা বাড়ছে, তাই তো? এটা একটু দেখাতে হবে। আর তাই এই কাজটা দারুণভাবে করেছিল ডিডিটি। কিন্তু ফ্যাক্ট চেকে তো বলছে যে না 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 ডিডিটির সঙ্গে কোনো যোগ নেই পোলিও বেড়ে যাওয়ার। কিন্তু সেই সময়ে আমরা দেখতে পাচ্ছি এই ডিডিটি ব্যবহারের ফলে মার্কিন যুক্তরাষ্ট্র তথা ইউরোপে বা পৃথিবীর সর্বত্র যেখানে এটা তো গোটা পৃথিবীতেই প্রয়োগ করা হয়েছে, আপনারা জানেন, আমাদের দেশেও হয়েছে, ব্যাপকভাবে হয়েছে ডিডিটির প্রয়োগ। আফ্রিকা থেকে শুরু করে ইউরোপ কোথাও বাদ নেই। তার ফলে দেখা যাচ্ছে যে পোলিওটা ব্যাপকভাবে বেড়ে গেল। এটা কেউ লক্ষ্য করলেন যাদের মস্তিষ্কটা কাজ করছিল, এবং যেসব বিজ্ঞানীরা দালাল নন, যারা বিক্রি হয়ে জানে, এইরকম কিছু বিজ্ঞানী এবং স্বাস্থ্যকর্মী এটা লক্ষ্য করলেন এবং তারা ভাবতে শুরু করলেন, প্রশ্ন করা শুরু করলেন যে এরকম তো আগে ছিল না। এত রোগ, ক্যান্সারও বেড়ে গেল, নার্ভের রোগ বেড়ে গেল, জন্তু জানোয়ার অসুস্থ হয়ে পড়লো ডিডিটি ফসলে, বুঝতেই পাচ্ছেন চারদিকে ছড়ানো হচ্ছিল। তো গবাদি পশু তো বিপন্ন হবেই, তাদের মধ্যেও অজস্র রোগ ব্যাধি দেখা যেতে শুরু করলো। তো তাই এই প্রশ্ন উঠতে শুরু করলো যে পোলিও দমনেও তো ডিডিটি স্প্রে করা হচ্ছিল, বিস্তর হয়েছে, তো কি হলো ব্যাপারটা? এতে করে কি পোলিও ভাইরাস রেজিস্ট্যান্ট হয়ে গেল, শক্তিশালী হয়ে গেল, সে সম্ভাবনার কথাও বলা হচ্ছে। পাশাপাশি ডিডিটি যে বন্ধ্যাত্ব নিয়ে আসে নারীদের মধ্যে এবং পুরুষের মধ্যে, যে বন্ধ্যাত্ব নিয়ে আসে, সেটাও কিন্তু স্টাডিতে পাওয়া গেল। আমি দিয়ে দেবো আপনাদের,
পাওয়া গেছে, ভাবতে পারেন। হ্যাঁ, এইগুলো শুরু হলো, কিন্তু দুঃখের কথা এটাই যে ডিডিটির সঙ্গে পোলিওর যে যোগাযোগ কিভাবে হচ্ছে, পোলিও কি করে বাড়ালো, সে নিয়ে কিন্তু কোনো স্টাডি মার্কিনী বইপত্রে বা টেক্সট বুকে ডিডিটির যেমন গুণগান করা হয়েছিল তা নিয়ে কিন্তু কোনো আর্টিকেল আমরা দেখতে পেলাম না। পাবো কি করে? সমস্ত পাঠ্যপুস্তক থেকে শুরু করে সিলেবাস সবই তো এই জায়নিক শক্তি নিয়ন্ত্রণ করে, তো পাবেনটা কি করে? পাবেন না। আর তাই আর পাবেন না বলেই কি হবে, খুঁজতে হবে। তাই আমি খুঁজতে শুরু করলাম। একটা তো পেতেই হবে যেখানে কোনো স্টাডি হয়েছে, কারণ এরা বারবার করে ফ্যাক্ট চেক করে বলছে যে না না, কোনো যোগ নেই, কোনো যোগ নেই, কোনো অ্যাসোসিয়েশন নেই, কোনো রিলেশন নেই। তো আমি মরিয়া হয়ে গেলাম যে না, আমাকে খুঁজে বের করতেই হবে কোনো স্টাডি আছে কি না যেখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে ডিডিটির সঙ্গে প্রয়োগ করার পরপরই ডিডিটির কারণেই পোলিও বেড়ে গিয়েছিল। আর তাই পোলিও বেড়ে যাওয়ার পরে পোলিও ভ্যাকসিন ঠিক ওই সময়েই আমরা দেখতে পেলাম 1950-51-তে আমরা দেখতে পেলাম পোলিও ভ্যাকসিন বাজারে চলে এলো, দেশে দেশে দেওয়া শুরু হলো, বেড়ে গিয়েছিল বলে মানুষ ভয় পেতে শুরু করলো। তো একটি স্টাডি আমি খুঁজে পেয়েছি। কোথায় লুকোবে? খুঁজে বের করতে হবে। ব্রিটিশ মেডিকেল জার্নাল বিএমজে একটা স্টাডি সেখানে রয়েছে। আমি সেই স্টাডিটি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, একটু বুঝিয়েও দেব, সেখানে আরও অনেক তথ্য আছে। তো সেই স্টাডিটি আমি আপনাদেরকে পড়ে শোনাতে চাইব। এবং যারা অনেক শিক্ষিত মানুষ আছেন আমার প্রোফাইলে, যারা আমি বারবার বলি আমি বলছি বলেই মেনে নিতে হবে না, ব্যাপারটা নয়। প্রশ্ন করুন, জিজ্ঞাসা করুন, তারপরে আস্তে আস্তে সিদ্ধান্তে আসুন। সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত গ্রহণ করতে বলিনি, বরং প্রশ্ন করলে, দ্বিধা করলে, থাকলে, জানলে আপনারা যখন এই ব্যাপারটা গ্রহণ করবেন তখন অনেক পোক্ত হবেন, অনেক বেশি মজবুত হবে আপনার বিশ্বাস। তাই তো, যে না, এটা ভাববার বিষয়, উড়িয়ে দেওয়ার বিষয় নয়। তাহলে আমি এই বিএমজে ব্রিটিশ মেডিকেল জার্নাল থেকে পড়ছে, তো আমি সেইখানে খুঁজে পেয়েছি ড্যানিয়েল ড্রেসডেনের একটি গবেষক ড্যানিয়েল ড্রেসডেনের একটি রিসার্চ, যেটা 1949 সালেই, অর্থাৎ যখন ডিডিটি স্প্রে করা শুরু হলো আমেরিকা, এবং তত মানে 1939 ধরে রাখুন, 1939-40 এই সময় থেকে, এবং আস্তে আস্তে সমগ্র বিশ্বে। তো এই তখনই ওই তার মোটামুটি ধরো 10 বছর 8-9 বছর পরে 1949 সালে জার্মানিতে একটি স্টাডি হয়। এই স্টাডি করেন গবেষক ড্যানিয়েল ড্রেসডেন। তিনি কি বলছেন? আচ্ছা, আমি আগে শিরোনামটা পড়ি। ব্রিটিশ মেডিকেল জার্নালের যে ডিডিটি মাস্ট বি ব্যাড, এই জায়গা থেকেই এখানে আরও অনেক কিছু রয়েছে। আমি এই জায়গাটা আগে আপনাদের পড়ে শুনে, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই যে ফিজিওলজি। The physiology of acute DDT poisoning cannot be found easily or at all in a US textbook. However, one such study done in Germany, 1949, by Daniel Dresden does describe the physiology of DDT poisoning as disintegration of anterior horn, that is a classical polio physiology. ভাবতে পারেন, ড্যানিয়েল ড্রেসডেনের স্টাডি বলছে যে ডিডিটির পয়জনিংয়ের ফলে মানুষের এই অ্যান্টেরিয়র
হর্ন বলে যে বিষয়টা, সেটা জানেন তো, আমাদের গ্রে ম্যাটার বা মস্তিষ্কের যে লেয়ার সাদা, মানে গ্রে অংশ যেটাকে গ্রে বলা হয়, সেইখানে একটি নিউরন আছে, তাকে মোটর নিউরন বলে। মোটর নিউরন হচ্ছে যা আমাদের মুভমেন্টের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নিউরন। মোটর মানে বুঝতেই পারছেন যেখান থেকে মোটর গাড়ি এসছে, মুভমেন্ট, গতি। তো গতিকে সূচিত করে বা গতিকে বজায় রাখে সেই মোটর নিউরন হচ্ছে অ্যান্টেরিয়র হর্ন, যেটা আমাদের স্পাইনাল কর্ডের সঙ্গে রিলেটেড থাকে, সেই অংশে প্রজেক্টেড। তো সেইটা ডিসইন্টিগ্রেট করে যাচ্ছে এই ডিডিটির পয়জনিংয়ের ফলে। অর্থাৎ যদি কোনো শিশু বা মানুষ সেই সময় এই ডিডিটির সংস্পর্শে এসে থাকতো, তাহলে তাদের ক্ষেত্রে এই অ্যান্টেরিয়র হর্ন ডিসইন্টিগ্রেট করে যেত, ড্যামেজড হয়ে যেত, এবং তার ফলে কি হতো? একই কেস পোলিওতে যেটা হয়, ওই অ্যান্টেরিয়র হর্ন এটাও ডিডিটির ক্ষেত্রেও তাই হচ্ছে। লোকে তো সেটা বুঝলো না। হ্যাঁ, লোকে ভাবলো পোলিও, হ্যাঁ পোলিওর যা যা সিস্টেম, যা যা উপসর্গ রয়েছে ঠিক সেরকমই তো দেখা যাচ্ছে। কেউ কারো মাথাতে এলোই না যে এটা ডিডিটির কারণেও হতে পারে, কারো মাথাতে এলো না। ঠিক যেমন করে এখন হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক এত এত বেড়ে গেছে, আমাদের মতো কতিপয় লোক ছাড়া কেউ ভাবতেই পারছে না এখনও যে এটা বেড়ে যাওয়াটা আসলে করোনামৃত বা ভৌভৌয়ের কারণে, করোনা ভৌভৌয়ের কারণেই এটা হচ্ছে। ঠিক তখন একই রকমভাবে বুদ্ধিমান শিক্ষিত মার্কিনীরাও বুঝতে পারেনি যে এত এত পোলিও চারদিকে, আসল কারণ হচ্ছে ডিডিটি। কি মিলে যাচ্ছে তো? সর্বযুগে সর্বকালেই কিন্তু আমাদের মধ্যে সিংহভাগ মানুষই প্রোগ্রামড থেকেছে। আমরাও তো জীবনের কোনো না কোনো স্তরে প্রোগ্রাম ছিলাম, তাই নয় কি? ছিলাম তো, অস্বীকার তো করা যায় না। এত বিপুল শক্তি, মিডিয়া, ডাক্তার, বিজ্ঞানী, শিক্ষক, শিক্ষা ব্যবস্থা, হেলথ সিস্টেম, সমস্ত কিছু যারা তাদের অর্থ দিয়ে, প্রতিপত্তি দিয়ে ম্যানেজ করে চলেছে রথচাইল্ডের উত্থানের পর থেকে, রকেফেলারের উত্থানের পর থেকে। আর এখন তো সোভিয়েত ইউনিয়ন শেষ, এখন এককেন্দ্রিক বিশ্ব, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের কর্তৃত্বে নতুন বিশ্ব ব্যবস্থা প্রয়োগ হচ্ছে গোটা বিশ্ব জুড়ে, গ্রেট রিসেট প্রয়োগ হচ্ছে গোটা বিশ্ব জুড়ে। তো সেই ক্ষেত্রে এই হার্ট অ্যাটাক, স্ট্রোক থেকে শুরু করে এত এত ক্যান্সার থেকে শুরু করে কিডনির সমস্যা এত এত যে বেড়ে গেছে, সেটা যে করুণামৃতের ফল, সেটা আমরা কতিপয় মানুষ ছাড়া কতজন আমরা বুঝতে পারছি বলুন দেখি। ঠিক ডিডিটির ক্ষেত্রেও তাই ঘটেছিল। তাহলে এটা গেল অ্যান্টেরিয়র হর্ন যে মোটর নিউরন, সেটাকে ডিসইন্টিগ্রেট করে দিয়ে প্যারালাইসিস নিয়ে আসা। মানুষ তখন বুঝতে পারেনি যে এই কারণে বাড়ছে, ডিডিটির কারণে বাড়ছে। হ্যাঁ, পরে বুঝেছে, তখন দেরি হয়ে গেছে, অলরেডি সর্বনাশ যা হওয়ার হয়ে গেছে। সেই ফল এখনও আমেরিকার আমাদের দেশ তথা গোটা বিশ্বের মাটি, জল ভুগে চলেছে। কারণ এটা হলো পারজিস্টেন্ট পেস্টিসাইড, থেকে যায়, উবে যায় না। আর এই কারণে দেখবেন একদিকে যেমন ভ্যাকসিন প্রমোট করা সম্ভব হয়েছে, আরও ফার্মা কোম্পানির বিভিন্ন অসুখ বেড়ে গেল ডিডিটির কারণে, সেগুলো প্রমোট করা হলো। পাশাপাশি কৃষিক্ষেত্রে জমির উর্বরতা তা কমে গেল, ক্ষতিগ্রস্ত হলো, তার জন্য ফার্টিলাইজারকে প্রমোট করা গেল, রাসায়নিক সারকে প্রমোট করা গেল। পাশাপাশি আর কি হলো? কীটনাশকের নাম করে, মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর পেস্টিসাইড, ওই যে বিডিটির ফলে, ব্যবহারের ফলে সমগ্র বিশ্বেই পেস্টগুলো, কীটপতঙ্গগুলো রেজিস্ট্যান্ট হয়ে গেল। তাই পরম্পরা পদ্ধতিতে যেভাবে আগে কৃষকেরা কীটের মোকাবিলা করতেন, তাদেরকে রিপেল করতেন, সেভাবে আর কাজ করতো না। এখনও অনেকে খুব প্রাণপণে চেষ্টা করে চলেছেন, কিন্তু ওই যে ওরা তো এটা করে নিয়েছে। তারপরেই দেখবেন গোটা বিশ্বে, শুধু পোলিও ভ্যাকসিন এসেছে তা নয়, গোটা বিশ্বে দেখবেন এই পেস্টিসাইডের বাজারটা কিভাবে বেড়ে গেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপর।
মিলিয়ে নেবেন, তথ্যগুলো স্টাডিগুলো মিলিয়ে নেবেন, আমি বলছি বলে নয়। আর সবচেয়ে বড় কথা, সর্বোপরি অ্যাবাভ অল, কিপ ইউর eyes and ears open, not to the mainstream media. Just use your common sense. কমন সেন্সকে ব্যবহার করুন। আচ্ছা, এখানেই শেষ নয়, আরও কিছু এখান থেকে পড়ছি আমি ব্রিটিশ মেডিকেল জার্নাল থেকে। In 1950-51, USDA and Swiss scientists discovered that calves, মানে বাছুর, suckling cows fed DDT were paralyzed with neurological disease. সুইস বিজ্ঞানীরা 1950-51 সালে একটা স্টাডি করলেন, করে দেখতে পেলেন বিভিন্ন দেশেও তো ডিডিটি দেওয়া হয়েছে, বিভিন্ন দেশে স্টাডিগুলো হয়েছে। তারা দেখতে পেলেন বাছুর, মানে যারা গরুর দুধ খায়, এবং যেসব গরু দেখা যাচ্ছে এই ডিডিটি সংস্পর্শে এসেছে, ওই যে মাঠে ময়দানে সর্বত্র তো দেওয়া হচ্ছিল, দেখা গেল সেই গরু এবং সেই বাছুর তাদের নিউরোলজিক্যাল প্রবলেম শুরু হলো, নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, রোগ, অর্থাৎ স্নায়ু ঘটিত রোগ। দেখতে পাচ্ছ তো ডিডিটি কোথায় অ্যাফেক্ট করছে? স্নায়ু, নিউরনকে অ্যাফেক্ট করছে। যেমন মানুষের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম অ্যান্টেরিয়ার হর্ন। কি অ্যান্টেরিয়ার হর্নের নাম নিশ্চয়ই আগে আপনারা শোনেননি, কেউ কেউ বাদ দিয়ে, না শোনারই কথা। এগুলো রিসার্চের বিষয়, বিজ্ঞানের বিষয়। আর আমরা তো সাধারণ লোকজন, আমরা তো বিজ্ঞান টিজ্ঞান বুঝবো না, তাই আমাদের বলা হচ্ছে, দূর, তুমি কি ডাক্তার, আপনি কি ডাক্তার, তো আপনি কেন ভাই অ্যান্টেরিয়ার হর্ন নিয়ে চর্চা করছেন? হ্যাঁ, অধিকার নেই। ওই রকম আর কি। প্রাচীনকালে, এই তুই তো শূদ্র, তুই বেদ পড়বি কেন রে? হ্যাঁ, বেদ তো ব্রাহ্মণ পড়বে। আদিতে কি তাই ছিল? ছিল না। ব্রাহ্মণ শব্দটির অর্থ কী ছিল? জন্মসূত্রে ব্রাহ্মণ হয়? হ্যাঁ, তাহলে বিশ্বামিত্র, পরশুরাম, এদের ঘটনাগুলো জানেন? পরশুরাম কি করে ক্ষত্রিয় হয়ে গেল? ব্রাহ্মণ থেকে পরশুরাম জন্মসূত্রে কি ক্ষত্রিয় ছিলেন? না 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 না। অথচ তিনি পৃথিবীকে কতবার নিক্ষত্রিয় করেছিলেন। মিথ কি বলে, ম্যাথোলজি কি বলে বলুন তো, পুরাণ কি বলে? হ্যাঁ, ক্ষত্রিয়দের উপর রেগে গেলেন, রেগে গিয়ে প্রতিশোধ নেওয়ার জন্য ওই যে যমদগ্নি ঘটনা তো আপনারা জানেন, কেন পরশুরাম খেপে গেলেন। তো সেই পরশুরাম ক্ষত্রিয় হয়ে, ক্ষত্রিয়ের মানে জাতিতে নয়, কর্মে, কর্মে ক্ষত্রিয় হয়ে ক্ষত্রিয়দেরকে ধ্বংস করলেন, পৃথিবীকে নিক্ষত্রিয় করে দিলেন বেশ কয়েকবার। কেন? এটা কি প্রমাণ করে? আর বিশ্বামিত্র তপবলে ব্রাহ্মণ হলেন, তো তপবলে। এই ঘটনাগুলো তো আমি দাদুর কাছে ছোটোবেলায় শুনেছি। তো সেই ক্ষেত্রে কর্মটাই বড় কথা ছিল, জাত ছিল না, জন্মসূত্রে ছিল না। পরবর্তীকালে ধর্ম ব্যবসায়ীদের খপ্পরে পড়ে, হ্যাঁ, আর আর্য অনার্যের গল্প আমি প্রথম খণ্ডে লিখেছি। আর আর্য মানে ওই কোনো জাতপাত নয়, এটা সংস্কৃতি। হে আর্যা, হে আর্য, সেটা কালোও হতে পারে, ফর্সাও হতে পারে। কোনো রকম বহিরাগতর গল্প টল্প আর্য টার্য নয়। এগুলো ম্যাক্স মুলার সাহেব তৈরি করেছিলেন প্রমাণ করবার জন্য যে ভারতবাসীরা অসভ্য ছিল। ওই আর্যরা মানে ইউরোপ থেকে এসেছিলেন, উনি বললেন আবার ইউরোপ থেকে এসেছিলেন আর কি, সাদা চাবড়ার, তো টিকোলো নাক, গৌর বর্ণ, তারা এসে আমাদের ভারতবর্ষকে সভ্য বানিয়ে গেল আর কি। পরবর্তীকালে তিনি অবশ্য তার দোষ স্বীকারও করে গিয়েছিলেন যে না, উনি ভুল বুঝেছেন। কিন্তু ওই তত্ত্ব এখনও তথাকথিত আমাদের বামপন্থী মার্ক্সবাদীরা ব্যবহার করেন। রাম রাবণের যুদ্ধ মানে হচ্ছে আর্য অনার্যের যুদ্ধ, এইভাবে প্রচার করেন, প্রোপাগান্ডা করেন, তাই তো? আর্য বাইরের বহিরাগত নয়, এদেশেরই, অনার্য এদেশেরই, ঠিক আছে? এগুলো গালাগাল ছিল না, এগুলো ছিল না। গভীরে যান, রাবণের পিতামাতা থেকে শুরু করে, এই বিষয়ে আমার একটা আর্টিকেল আছে, লেখালেখি আছে প্রথম খণ্ডে, বিস্তারিত এইসব আর্য অনার্যের মিথগুলোকে ভেঙে দিয়ে
পড়লেই বুঝবেন। পড়াশোনার অভ্যেসটা তো আমরা হারিয়ে ফেলছি। তো যাই হোক, তাহলে এই বিজ্ঞান চর্চা আমরা করছি তো, অধিকার আছে আমাদের। ওরা বলবে না না না, ওই যে যেমন করে বিজ্ঞান ধর্ম ব্যবসায়ীরা নিজেদের আখের গোছানোর জন্য সাধারণ মানুষকে, গরিব মানুষকে, খেটে খাওয়া মানুষকে শূদ্র বলে গালাগাল দিয়ে বেদের অধিকার নেই বলে ছিনিয়ে নিয়েছিল তো, জন্মসূত্রে যাও এই করো ওই করো। তোমরা কেন বেদ পড়বে, তোমরা কেন পড়াশোনা করবে, তোমাদের পড়াশোনা করার অধিকার নেই, করেছিল ধর্ম ব্যবসায়ীরা, করেছিল। একই রকমভাবে বিজ্ঞান ব্যবসায়ীরাও একই রকমভাবে ডাক্তার পুষে যাচ্ছে। আমরা সার্টিফিকেট দিচ্ছি, উনি হলেন MBBS, উনি হলেন MD, উনি হলেন FRCS, উনি আমাদের হচ্ছেন সার্টিফাইড, ওনারাই শুধু পড়াশোনা করে বলতে টলতে পারবেন, বাকিরা পড়বেন। ডাক্তার, আপনারা কি ডাক্তার? এইটা আমাদের মগজের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আর ঢুকিয়ে দেওয়ার ফলে ওরা ওদের দালাল ডাক্তারদেরকে দিয়ে জনগণের, সাধারণ মানুষের সর্বনাশ করে চলেছে। আর কোনো কোনো সাধারণ মানুষ যারা আমাদের মধ্যে, যারা আমরা একটু ভাবি, তারা রিয়েলাইজ করছি, বুঝতে পারছি, সতর্ক হচ্ছে। তবে এই ট্রেন্ডটা আগামীতে বাড়বে একদম, আমি দৃঢ় বিশ্বাস গোটা বিশ্ব জুড়েই বাড়ছে। ওরা পারবে না বেশি দিন ধরে রাখতে দালাল পুষে পুষে, দালাল পুষে পুষে আর পারবে না। তো যাই হোক, তো সেখানে এই ভাই মনে রাখবেন, কেউ যদি আপনাকে ডাক্তার বলে, আপনাকে বলে আপনি কি ডাক্তার, আপনি কি বলবেন এগুলো নিয়ে? তখন বলবেন, দেখুন, ডাক্তাররা যে বইগুলো পড়ে ডাক্তার হয়, সেই বইগুলো যদি আমি পড়ি তো সমস্যা কোথায় আপনার? হ্যাঁ, ব্যাকটেরিওলজি আমি পড়তে পারি না, অ্যানাটমি আমি পড়তে পারি না, ভাইরোলজি আমি পড়তে পারি না, আমি অ্যান্টেরিয়র হর্ন নিয়ে স্টাডি করতে পারি না, আমি গ্রে ম্যাটার নিয়ে পড়তে পারি না, আমি হাইপোথ্যালামাস নিয়ে পড়তে পারি না। আমি অ্যাড্রিনালিন হরমোন নিয়ে পড়তে পারি, আমার অধিকার আছে। আমি অক্সিন নিয়েও পড়তে পারি, আমি জিবেরেলিন নিয়েও পড়তে পারি, সমস্যা কোথায়? আমি পড়তে পারি, জ্ঞান মুক্ত। হ্যাঁ, আপনারা প্রশ্ন করতে পারেন, আমি চেষ্টা করতে পারি উত্তর দেওয়ার, যদি আমাকে ভুল প্রমাণ করতে পারেন। আরে ভাই, আমি তো তথ্য দিয়ে দিচ্ছি, লিঙ্ক দিয়ে দিচ্ছি, সমস্যাটা কোথায়? তো যাই হোক, সুইস বিজ্ঞানীরা দেখলেন যে গবাদি পশু যারা যারা ডিডিটির সংস্পর্শে এসেছে তাদের মধ্যে এই নিউরোলজিক্যাল ডিজিজ বেড়ে গেল। আচ্ছা, আর কি দেখা গেল? শুধু তাই নয়, আরও একটা তথ্য এখানে আপনারা দেখে নেবে, আমি লিঙ্ক দিয়ে দেবো। সাম লিডিং পোলিও অথরিটিস in virology have declared up to the era of Salk's polio vaccine that the laboratory studies of poliovirus were artifice, not having much similarity to the clinical disease. ভাবুন, সার্ক যিনি ভ্যাকসিন আবিষ্কার যিনি ওই পোলিও ভ্যাকসিনের আবিষ্কর্তা, তো সেই সাল্ক যে স্টাডি করেছিলেন, সেই দেখা যাচ্ছে যে পরবর্তীকালে অনেক বিজ্ঞানী সেই স্টাডিকে নস্যাৎ করে দিয়ে বলছেন এটা মানে কৃত্রিম স্টাডি, আর্টিফিশিয়াল স্টাডি, ঠিকঠাক স্টাডি হয়নি, কারণ ক্লিনিক্যাল আসপেক্ট থেকে কোনো রোগকে দেখা সেটা হয়নি। ক্লিনিক্যাল আসপেক্ট কী বলুন তো? ওই যে আরটিপিসিআর টেস্ট যে ব্যবহার করা হয়, যাতে করে উপসর্গহীন মানুষকেও তো কি বলে রোগী বানিয়ে দেয় তো। কিন্তু আরটিপিসিআর টেস্ট, যেটা আমি দ্বিতীয় খণ্ডে পরিষ্কার লিখেছি, তথ্য দিয়ে লিখেছি, ক্যারি ম্যালিস পরিষ্কার বলে গিয়েছিলেন যে এই পিসিআর টেস্ট কখনো ক্লিনিক্যাল ডায়াগনস্টিক্সের জন্য নয়, এটা রিসার্চ পারপাসে ব্যবহার করা যাবে। মানুষ অসুস্থ কিনা, তার রোগ আছে কিনা সেটা সেই উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। ক্যারি ম্যালিস পরিষ্কার বলে গিয়েছিলেন। কীরকম? ক্লিনিক্যালি আপনি ডিজিজড কখন বোঝা যাবে? যদি আপনার মধ্যে সেই রোগটার লক্ষণ থাকে, আপনার সর্দি নেই, কাশি নেই, জ্বর নেই, কিছুই নেই, অথচ যদি বলা হয় যে আপনার ইনফ্লুয়েঞ্জা হয়েছে, আপনার কিছুই নেই, বলা হলো আপনার করোনা হয়েছে, করোনা রোগী সেই সময় দেখেছি আইসোলেশন সেন্টারে রেপ করছে,
করোনা রোগী চাষবাস করছে, সেখানে স্বাস্থ্যকর্মীরা গিয়ে দেখছেন কি বাবা কোথায়, বাবার তো পজিটিভ বেরিয়েছে, তুমি জানো না? না তো, বাবা তো চাষ করছে মাঠে। তবে দেখা গেল হ্যাঁ বাবা মাঠে চাষ করছে। ভাবুন, কোনো ক্লিনিক্যাল সিমটমস নেই। তো এই খেলাটা কিন্তু এই পোলিওর সময় থেকে শুরু হয়েছে। আগে হ্যাঁ, এই খেলাটা উপসর্গহীন খেলাটা নতুন নয়। হ্যাঁ, করোনার ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহার করা হয়েছে, আমাদের সামনে এসেছে মিডিয়া এখন স্ট্রং বলে। কিন্তু এই যে ক্লিনিক্যাল স্টাডি ডিজিজ হিসেবে স্টাডি না করে কৃত্রিমভাবে কোনো রোগকে সামনে আনা এবং ভয়াবহ বলে তুলে ধরার খেলাটা কিন্তু এই পোলিও দিয়েই শুরু। এখানে আছে বিএমজেতে বলছে, আমি তো বলছি না রে ভাই, ব্রিটিশ মেডিকেল জার্নালে বলছে, আমাকে গালাগালি দিচ্ছেন কেন? হ্যাঁ, দেখুন, আমি ওপেন পাবলিক ফোরামে দীর্ঘদিন 4 বছর তো হয়েই গেল লিখে চলেছি, বলে চলেছি। আমার ভিডিও লেখালেখি অনেক গবেষক, ডাক্তার, চিকিৎসকের কাছে পৌঁছয়। কোনো তথ্য ছাড়া আমি কথা বলিনি। যদি তথ্য ছাড়া কথা বলতাম, ভুলভাল বকতাম, তাহলে এতদিন কিন্তু আমাকে ওরা বাগে পেয়ে যেত, তাই তো? কোথায়? আমি তো চ্যালেঞ্জ জানাচ্ছি, আসুন কথা হোক। করোনা কালেও তো আমি ওপেন চ্যালেঞ্জ করেছিলাম, পোস্ট দিয়েছিলাম যে আমি করোনার ওয়ার্ডে থাকতে চাই, রাজি আছি। এক চিকিৎসক আমাকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন, তার পাল্টা হিসেবে আমি বলেছিলাম আমি রাজি, কোনো মাস্ক পরবো না, পিপিই কিট পরবো না, কিচ্ছু করবো না। কিন্তু আমি একটু লাইভ করে লোককে জানাতে চাই, এই দেখুন করোনা ওয়ার্ডে আছি এবং আমার দায়িত্ব আমি নিজে নেব। কেউ তো এগিয়ে এলো না, সরকার বাবুরাও এগিয়ে আসেননি। ওই যে মিডিয়া কভারেজে মানুষকে, এখন জানি না যেসব মানুষ তাঁর ভিডিও দেখে অনুপ্রাণিত হয়েছিলেন তো এবং তারপরে 3খানা গুঁজেছেন, তো তারা কি, তাদের তো উচিত তাকে গিয়ে একটা খিস্তি মারা, অন্তত তার পেজে গিয়ে খিস্তি মারা, তাই তো? পরিষ্কার কথা, আমি খিস্তি মারি না, কিন্তু এইরকমভাবে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা, একটা ট্রায়াল ভ্যাকসিনকে গুঁজে দেওয়া, ভুলভাল এফিকেসি রেট দেখিয়ে, এবং সবচেয়ে বড় কথা, যে রোগটার মানুষ ঘরে বসে সুস্থ হয়ে যায়, সরকারি ডেটাই বলছে 99%, তার জন্য ভৌ করোনামৃতর গুঁজে দেওয়া এবং তার ওকালতি করা বুদ্ধিজীবী, ডাক্তার, বিজ্ঞানী, এখন তারা কোথায়? তো ওই যে আমাদের দেশের জনতা, ভেড়া, তারা তো গিয়ে তাহলে বলতে পারে যে আপনি ভিডিওতে বলেছিলেন কত ভয়ানক, তো তাই আমরা নিয়েছি, তো এবার কি হচ্ছে? এত হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক বেড়ে যাচ্ছে কেন বলুন দেখি? আসলে জনগণ ভেড়া, গিনিপিগ। ওই জন্য আমি কি বলবো, এটাও মহাকালের লীলা না? ওই যে ঠেকে শেখে ভুক্তভোগী, আমেরিকানরাও তো কম গিনিপিগ হয়নি, তো তাই ওরা এখন ঠেকে শিখছে, তাই তো? তো অর্থাৎ এখানে কিন্তু পরিষ্কার বলে দিয়েছে, দেখে নেবেন। শুধু তাই নয়, আরও কয়েকটি রোগের কথা বলা হয়েছে, যেগুলো সেখানেও ওই বর্তমানকালে গল্প আছে। ওই গল্প অর্থাৎ ক্লিনিক্যাল যেটা স্টাডি বলা হয়, ডিজিজ হিসেবে প্রতিষ্ঠিত করতে গেলে সেইভাবে হচ্ছে না। কি পোলিও, এইচআইভি এবং কোলেরার কথাও বলা হয়েছে, ইজ দ্য প্র্যাকটিস অফ অ্যাভয়েডিং টক্সিকোলজি। ইট সিমস রিজনেবল দ্যাট ইনফ্লুয়েন্সিয়াল পলিউটিং ইন্ডাস্ট্রিজ, the ones that pay the bills, would prefer microbiological diagnosis. ইন্টারেস্টিং, এই জায়গাটা কিন্তু খুব, আমি ব্যাখ্যা করে দিচ্ছি আপনাদের কি বলছে, খুব ইন্টারেস্টিং এই জার্নালের এই রিসার্চের এই অংশটি। কি বলছে? পোলিও, কলেরা এবং এইচআইভি, তিনটের ওপর হাইলাইট করে বলা হচ্ছে এখানে যে এইগুলো স্টাডি করার ক্ষেত্রে বিষাক্ত, মানে পরিবেশে যে বিষ ছড়ানো হয়েছে, যেমন ডিডিটি, রাসায়নিকের ব্যবহার, তো রাসায়নিকের ব্যবহারের ফলে পোলিও, কলেরা এবং এইচআইভি বৃদ্ধি ঘটেছে কি না, সেই স্টাডি কিন্তু কেউ করছে না, অর্থাৎ টক্সিকোলজি স্টাডি করছে না, যেটা ডিডিটির সঙ্গে পোলিওর যোগটা জার্মান স্টাডি হয়েছে, ড্যানিয়েল ড্রেসডেন করেছেন, তাই তো?
কিন্তু এই যে রোগগুলো, কলেরা কেন বাড়ছে হঠাৎ করে বিভিন্ন জায়গায়, কেন হঠাৎ করে আমার ঠাকুরদাদের সময় যে সে সময় এই রাসায়নিকগুলো শুরু হয়ে গেল, প্রয়োগ করা শুরু হয়ে গেল, অর্থাৎ টক্সিকোলজি স্টাডি হচ্ছে না। অর্থাৎ এই যে রোগগুলো, এইচআইভি বলুন বা পোলিও বলুন বা কলেরা বলুন, এই রোগগুলোর পেছনে কোনো ডিডিটির মতো কোনো রাসায়নিকের ব্যবহার করার কারণেই রোগগুলো হচ্ছে কি না, বাড়ছে কি না, সেই স্টাডি হচ্ছে না। পুরো দায়টা কারো ওপর স্টাডি চাপিয়ে দেওয়া হচ্ছে। দেখুন কি মাইক্রোবায়োলজিক্যাল ডায়াগনোসিস, সব কিছু ভাইরাসের উপরে চাপাও, সব কিছু মাইক্রোবসের উপরে চাপাও, সব কিছু ব্যাকটেরিয়ার উপরে চাপাও, তাহলে কি হবে? ওষুধ বিক্রি হবে, ভ্যাকসিন বিক্রি হবে। কিন্তু আসল কারণ যে টক্সিকোলজি হতে পারে, মানে টক্সিক থেকে হতে পারে, এইসব রাসায়নিকের প্রয়োগের ফলে জল, মাটি, আমাদের খাবার দাবার সর্বত্র বিষাক্ত হয়ে যাচ্ছে এবং তার ফলে যে এই রোগগুলো বাড়ছে, সেই স্টাডি কিন্তু এরা করছে না। এখানে পরিষ্কার করে বলে দিয়েছে। আর কত পড়ব, ভিডিও দীর্ঘ হয়ে যাবে। আপনারা সবাই তো ইংরেজিতে সরগর নন বলে আমি এই জন্য কোট করে করে লাইনগুলো পড়ছি, সেটা দোষের নয়। ইংরেজি সবাইকে জানতে হবে তার কোনো দরকার নেই, কারণ গ্রামে গঞ্জে আমি সেই সময় ঘুরে অনেক সাধারণ মানুষও তাদের পর্যবেক্ষণ দিয়ে ব্যাপারগুলো বোঝেন। কিন্তু হ্যাঁ, আমাকে এই তথ্যগুলো, লিঙ্কগুলো দিতে হয় কেন বলুন তো? আমার ভিডিও তো অসাধারণ মানুষও দেখেন, যারা লিঙ্ক চান, তথ্য চান, তাই দিই। কিন্তু মোদ্দা ব্যাপারটা বুঝতে গেলে ইংরেজি জানতে হবে, ব্যাকটেরিওলজি পড়তে হবে, এমনটা নয়। হ্যাঁ, ফাইট করতে গেলে, আর্গু করতে গেলে, জ্ঞানীগুণী শিক্ষিত প্রথাগতভাবে ডিগ্রিধারীদের সঙ্গে তর্ক করতে গেলে তো এগুলো দরকার না, সেটা আলাদা কথা। কিন্তু বুঝে, ভেতর থেকে বুঝে সিদ্ধান্ত নেওয়া, তার জন্য কোনো ভাষাজ্ঞানের দরকার পড়ে বলে আমি মনে করি না। সেটা বোঝা যায়, মিনিমাম উইজডম থাকলেই পরিবেশ থেকে আমরা সেটা বুঝে নিতে পারি। ইউ ডোন্ট নিড টু রিসার্চ। তো যাই হোক, এবার আরেকটু পড়ে নিই। তাহলে কি, হ্যাঁ, এখানে বলেই দিয়েছে যে কোনো ইন্ডাস্ট্রি যারা এইটাতে যাদের স্বার্থ আছে এবং লবি, যারা বেনিফিট হচ্ছে, প্রফিট করছে, তারা শুধু এই মাইক্রোবায়োলজিক্যাল যে জায়গাটা, অর্থাৎ ওই ভাইরাস ব্যাকটেরিয়াকে উপর দায় চাপিয়ে স্টাডি করো, এই জন্য তারা ইন্ধন যোগাচ্ছে এবং তারা ফান্ডিং করছে, ভেস্টেড ইন্টারেস্ট তারা, সেটা পরিষ্কার করে এখানে বলা হয়েছে। আর তাই এই রোগগুলো বেড়ে যাওয়ার পিছনে, যে রোগগুলোতে মানুষ সাধারণ ইমিউন পাওয়ার দিয়ে, সাধারণ ইমিউনিটি দিয়ে এই রোগগুলো মানুষ জয় করতে পারে, তো সেই রোগগুলো বেড়ে যাওয়ার কারণে রাসায়নিকের যে ব্যবহার, সেটাকে রিলেট করে কোনো স্টাডি হচ্ছে না কেন, এই প্রশ্নটা এখানে করা হয়েছে। শুধু তাই নয়, নাইজেরিয়া থেকে শুরু করে সর্বত্র এখনও ডিডিটির ব্যবহার চলছে এবং আমাদের দেশেও তো পুরো 72-এ নিষিদ্ধ হলেও ডিডিটির উৎপাদন 2009 সালেও হয়েছে। সেগুলো যাচ্ছে কোথায়? একটু খোঁজ খবর রাখুন, অ্যালার্ট হন। আশপাশে যখন স্প্রে করা হচ্ছে, খেয়াল করুন। আপনার বাড়ির ড্রেনে যখন স্প্রে করছে, খেয়াল করুন। অধিকার আছে আপনার প্রশ্ন করার। এই যে ম্যালেরিয়া ভ্যাকসিন চলে এসেছে, জানেন তো, ডেঙ্গুর ভ্যাকসিনও আসছে, তো ম্যালেরিয়া ভ্যাকসিন তো মানুষকে নিতে গেলে তো ম্যালেরিয়াটা একটু বাড়তে হবে নাকি? হ্যাঁ, বাড়তে তো হবে। তো ম্যালেরিয়া মশার দমানোর জন্য নাকি এই আবার মানে গাইডলাইন দিয়েছে যে ম্যালেরিয়া ফাইট করবার জন্য ডিডিটিকে ফিরিয়ে আনতে হবে এবং ডিডিটির ব্যবহার করা যেতে পারে, ইনডোরে করা যেতে পারে, লিমিটেড করা যেতে পারে, এসব বলছে। ভাবুন, ব্যাপারটা গভীরে যান। কেন? ম্যালেরিয়ার তো আমাদের কাছে অ্যান্টিবায়োটিক আছে তো অ্যান্টিবায়োটিক। ম্যালেরিয়া হলে এখনও পর্যন্ত আমরা অ্যান্টিবায়োটিকে আমাদের ক্ষেত্রে কাজ করে। এখন যাদের ইমিউন সিস্টেম অত্যন্ত খারাপ বা দেরি করে, বা তাদের কথা বাদ দিন, কিন্তু কাজ করে, সেটা প্লাসমোডিয়াম ফ্যালসিফোরামই হোক বা প্লাসমোডিয়াম ভাইভ্যাক্সই হোক, কাজ করে এই প্যারাসাইটগুলোর ক্ষেত্রে।
তাহলে অ্যান্টিবায়োটিক যখন আছে, ক্লোরোকুইন, হাইড্রক্সিল ক্লোরোকুইন যেভাবেই ডাকুন না কেন আছে, তাহলে কেন বাবা তুমি হঠাৎ করে এত মশা মারার জন্য, ম্যালেরিয়ার জন্য, দমনের জন্য আবার ডিডিটিকে ফিরিয়ে আনতে চাইছো? প্রশ্ন করবেন না? দুয়ে দুয়ে চার কিন্তু করা এখন আমাদের পক্ষে, যারা আমাদের সহযোদ্ধা রয়েছেন, পাঠক রয়েছেন, তাদের পক্ষে কিন্তু অসম্ভব নয় এখন। খেয়াল করবেন, গভীরে যান, ইতিহাসটা জানুন। এটা গেল বিএমজে স্টাডি। এই লিঙ্কটা আমি দিয়ে দিতে পারবো, জানি না হাইড করে দেবে বলে আমার বিশ্বাস। তো অথচ বিএমজে ভাবুন, ওই যে এআই দিয়ে রেখে দিয়েছে। এবার আরেকটি আসছি, আরও এরকম 2-3টি আছে, সমস্ত লিঙ্ক থেকে তো পড়া সম্ভব নয়, কিন্তু ওই যে পালেভস্কির যেটা আমি বললাম, যেটা খুব জরুরি, তার টিম যে রিসার্চটা করেছে, তো সেই ক্ষেত্রে আমি কয়েকটি জায়গা আপনাদের সামনে তুলে ধরব। শিরোনাম কি? ডিড ডিজিজেস ডিক্লাইন বিকজ অফ ভ্যাকসিনস, নট অ্যাকর্ডিং টু হিস্ট্রি। প্রথম প্রশ্ন, ভ্যাকসিনের কারণে কি রোগ কমে গেছে? ইতিহাস কি বলে? ইতিহাস বলছে না, তা নয়, ব্যাপারটা তা নয়। আসলে এটা হচ্ছে, এখানে প্রচুর গ্রাফ আছে, চার্ট আছে, পরিসংখ্যান আছে, এবং বিভিন্ন রোগের ক্ষেত্রে 1940 সালের আগেই যে রোগগুলো কমে যাচ্ছিল, ডিক্লাইন করছিল, সেই তথ্যও কিন্তু এখানে দেওয়া আছে। এটা হচ্ছে পাবলিক হেলথ, ওয়েলফেয়ার অ্যান্ড সেফটি, এর উপরে রিসার্চটা করেছেন পালেভস্কি, ডক্টর পালেভস্কি এবং তার টিম। এটা হচ্ছে 4/12/21 এই সময়কার রিসার্চ, এবং সেটা কিন্তু পরিষ্কার করে এখানে বেশ কিছু জায়গা, আমি টাইফয়েড থেকে শুরু করে, পোলিও থেকে শুরু করে, সেখানে স্টাডি করে বলা হচ্ছে তথ্য দিয়ে যে 1940-এর আগেই বা ওই সময় কিন্তু 90% এই রোগগুলো কিন্তু চলে গিয়েছিল। তাই ভ্যাকসিনের কেরামতি বলে দাবি করাটা পুরোটাই প্রোপাগান্ডা, কারণ রোগগুলো চলে গিয়েছিল 90% ক্ষেত্রে। তাহলে কেন ওই যে ব্যবসা, প্যানিকবাজি? এখানে পরপর সব আছে, আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিতে পারবো। আমি একটি ইন্টারেস্টিং জায়গা পড়ব, যেটা আমি যেটা যেহেতু এটা রিলেট করা আর কি, সেটা পড়ি। বাট হোয়াট অ্যাবাউট পোলিও? This is the question we always hear. First, it is important to note that polio is a very common virus, much like a cold or flu virus. কি বুঝলেন? Much like a cold and flu virus. Most Americans have the polio virus in our bodies at some point, although we are never tested for it unless we have paralysis. We all have dozens of different viruses in our system at one time, because that is how nature keeps our immune systems stimulated. কি অসাধারণ পর্যবেক্ষণ! এই তো বিজ্ঞান বলছে আমাদের শরীরে একটা গিভেন টাইমে সবসময় কোনো না কোনো ভাইরাস থাকে। এই তো বলেছিলাম না, আমাদের শরীরে কত ট্রিলিয়ন, কত ব্যাকটেরিয়া, কত ট্রিলিয়ন ভাইরাস আছে, তাই তো থাকে। কেন? এটা আমাদের ইমিউন সিস্টেমকে স্টিমুলেট করে, শক্তিশালী করে। কারণ আমাদের শরীরের ভাইরাসগুলো বা ব্যাকটেরিয়াগুলো যেগুলো আমাদের শরীরের, সেটা আমাদের ইমিউন সিস্টেমকে চিনিয়ে দেয়, বাইরে থেকে যখন আসে তাদেরকে মোকাবিলা করতে পারে, যাতে করে। বোঝাতে পেরেছি? হ্যাঁ, আমাদের শরীরে এখন টেস্ট করলে প্রচুর ব্যাকটেরিয়া, ভাইরাস পাবেন। আমরা কি মরে যাচ্ছি? আমরা তো বেঁচে আছি। কিন্তু ওই যে ওরা এমন একখানা টেস্ট বের করেছে, বা এমন বিজ্ঞান বের করেছে, সায়েন্টিজম যাকে বলা হচ্ছে, যে আপনার শরীরে জীবাণু থাকা মানেই আপনি অসুস্থ। বিজ্ঞান কি তাই বলে? না। এখানে পরিষ্কার করে আমি যেটা বারবার করে বলি, সেটাই তো বলছে, ইমিউন সিস্টেমকে স্টিমুলেট করে রাখে এই ভাইরাসগুলো বা এই জীবাণুগুলো, যেটা আমাদের মধ্যে আছে। আমরা হোস্ট।
আবার কি দেখুন, the paralysis that was blamed on the polio virus in 1940s and 50s was actually due to the widespread, আর বললাম না ভিডিওটা ইউটিউবে দেবো তো ওটা আবার তো সমস্যা আছে, তো অর্থাৎ যে প্যারালাইসিসটা পোলিওর ওপরে দায় চাপানো হয়, ডক্টর পালেস্কি এবং তার টিম পরিষ্কারভাবে বলেই দিয়েছেন সেটা আসলে ওই যে কেমিক্যাল আর কি ডিডিটি এর প্রয়োগের ফলেই ওটা হয়েছে। কি বুঝলেন? ডাক্তার এবং তার টিম বলছেন, লড়াকু ডাক্তার লড়েই চলেছেন এখনও পালেস্কি, যাকে নিয়ে আমি দ্বিতীয় খণ্ডে লিখেছি, অমৃত সভ্যতা দ্বিতীয় খণ্ড, পরিষ্কার করে বলে দিয়েছেন। এটা হোয়াটসঅ্যাপে দিতে পারবো এটা। আচ্ছা, এখানে আরও একটা ইন্টারেস্টিং জায়গা আছে যেটা আমি বারবার করে আমি বলতে চাই আর কি। হ্যাঁ, এই যে সেখানে কি বলছে, বেনিফিটস অফ ন্যাচারাল ডিজিজেস, প্রকৃতি থেকে যে আমরা রোগগুলো পাই, ছোটোবেলায় আমাদের যে রোগগুলো, যেমন হাম, আমি বারবার বলি হাম, মিজলসটা বরং আমাদের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে। হ্যাঁ, যে হামকে নিয়ে আমাদের ভয় দেখানো হয়, আমাদের তো হাম হয়েছে, আমরা মরে গেছি, সেটা আসলে আমাদের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে। কি বলছে দেখুন, pharmaceutical companies and the medical system love to vilify viruses, but are they really bad for your body? ফার্মাসিউটিক্যাল কোম্পানি এবং মেডিকেল যারা রয়েছেন তাদের দালালরা, তারা সবসময় আপনাদেরকে ভয় দেখায়। কিসের ভয় দেখায়? ভাইরাসের ভয় দেখায়, তাকে খলনায়ক বলে আপনাদের সামনে তুলে ধরা হয়। তো বাস্তবে কি তাই? ব্যাপারটা অতটাই ভয়ঙ্কর কিছু? কি বলছেন? সায়েন্স ইজ ডিসকভারিং দেয়ার আর মেনি বেনিফিটস টু কমন ইলনেসেস, পার্টিকুলারলি ইন চাইল্ডহুড। বিজ্ঞান আবিষ্কার করেছে এবং আবিষ্কার করেই চলেছে যে এইসব কমন সাধারণ যে রোগগুলো, সাধারণ রোগ, কমন, সর্দি কাশি বলুন, হাম, কমন, এগুলো, এই রোগগুলো কিন্তু আমাদের শরীরের, বিশেষ করে শিশুর ক্ষেত্রে একটা উপকারী ভূমিকা আছে। কীরকম? There are many benefits to common illnesses, particularly in childhood, and theorize that viruses actually help train the immune system in a way that can reduce the risk of more serious issues later in life, including cancer. ভাবতে পারেন তো এই কমন রোগগুলো আমাদেরকে শক্তিশালী করে, বিশেষ করে শিশুদেরকে। তাদের ছোটোবেলায় এই রোগগুলো হলে তাদের সিস্টেম আরও ভালো হয়, ইমিউনিটি বাড়ে এবং আগামীতে আরও অনেক কঠিন রোগকে তারা মোকাবিলা করতে পারে, তাদের ইমিউন সিস্টেম এমনকি ক্যান্সারকেও প্রতিহত করতে পারে। তাহলে এবার বুঝুন, এইসব কমন রোগগুলো যেগুলো নবজাতকদের ক্ষেত্রে ভালো বলে বলা হচ্ছেন, ডক্টর পালেস্কি এবং তার বিশিষ্ট, তিনি কিন্তু আমেরিকার, আমি তাকে নিয়ে লিখেছি দ্বিতীয় খণ্ডে, একজন বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ। তো তাঁরা যেটা বলছেন, এবার আপনি ভাবুন গভীরে গিয়ে, তাহলে শিশুদের যদি ছোটোবেলায় এই কমন রোগগুলো, এই যে ভাম থেকে শুরু, কমন রোগ যেগুলো সেরে যায় সহজেই এবং শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে দেয়, সেগুলোকেও যদি এই ভ্যাকসিনের মানে আতঙ্ক ছড়িয়ে ভ্যাকসিন দিয়ে আটকানোর চেষ্টা করা হয়, তাহলে কি হবে? পার্শ্ব প্রতিক্রিয়া বলবো না, ওটাই প্রতিক্রিয়া, ওটা হবে। পাশাপাশি ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যাবে, কারণ এই রোগগুলোকে তো আর হতে দেওয়া হচ্ছে না এরকম, বরং আর কি হবে, এই রোগগুলো হয়তো কোনো ক্ষেত্রে হলো না, কিন্তু তার ডবল আরও ভয়ঙ্কর রোগ দেখা গেল। যেমন ক্যান্সার এত বাড়ছে, আগে কি এত ক্যান্সার ছিল? করোনামৃতের কারণে তো বাড়ছে, ঠিক আছে, কিন্তু তার আগেও অনেক ক্যান্সার বেড়ে গিয়েছিল। কেন বলুন দেখি? এই যে স্টাডিগুলো আমাদের সামনে পালেস্কির মতো বিজ্ঞানী তারা তুলে ধরছেন।
যে সহজাত স্বাভাবিক নর্মাল যে রোগগুলো, কমন যে রোগগুলো, সেগুলোকে ভয় দেখিয়ে প্রতিহত করতে গেলে, আমরা যদি প্রতিহত করতে চাই, হিতে বিপরীত হবে, আমাদের ইমিউন সিস্টেম দুর্বল হয়ে পড়বে এবং পরবর্তীকালে আরও ভয়ঙ্কর ভয়ঙ্কর রোগ আমাদেরকে জাপটে ধরবে। তো তাই সাধারণ রোগ টোগ হলে ওষুধ খাওয়ার দরকার নেই, এ তো বহুবার বলা হয়েছে, আমি বলেছি না? শরীরকে সময় দিন, শরীর সারিয়ে দেবে। হ্যাঁ, খাদ্যাভ্যাসে সেই সময়টা একটু সতর্ক থাকবেন, কী কী খাবেন না খাবেন, ফল বেশি করে খাওয়া, তাই তো আমি বলেছি, তো আপনি জানেন আপনারা। তাহলে ছবিটা কি দাঁড়ালো? অনেক কিছুই পরিষ্কার হয়ে গেল আপনাদের সামনে। তো তারপরেই আমরা দেখতে পেলাম 1950-এর দশক থেকে শুরু হয়ে গেল পোলিও ভ্যাকসিন দেওয়া। গোটা বিশ্বেই তো বাড়লো, গোটা বিশ্বে ডিডিটি হয়ে ছড়ানো হয়েছিল, তাই তো? এবং সেটা আমাদের ইমিউনাইজেশন প্রোগ্রামের মধ্যে, জাতীয় টিকাকরণের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। হ্যাঁ, সরকার কেনে আমাদের দেয়, আমরা ভাবি ফ্রিতে দিচ্ছে, ওদের স্টেডি বাজার হয়ে গেল পোলিওটা। এইভাবে ওরা কিন্তু ওই যে MMR-কেও ঢুকিয়ে দিল, হামের ভ্যাকসিন। ভাবতে পারেন আমাদের ছোটোবেলায় ছিল না, আমাদের প্রত্যেকেরই হাম হয়েছে এবং আমাদের ইমিউন সিস্টেম শক্তিশালী হয়েছে। আর তাই আমাদের মতো মানুষ এই বয়সেও জানুয়ারি মাসের ঠান্ডাতেও ঝাড়খণ্ডের সুবর্ণরেখা নদীতে ঝাঁপিয়ে পড়তে পারে, ঘন্টা দুয়েক সাঁতার কাটতে পারে সেই ঠান্ডাতেও, এবং সর্দি কাশি তাতে হয় না তারপরেও, তাই তো? কেন? ওই যে ইমিউন সিস্টেম। কারণ আমরা তো সেই সময়কার। তাহলে এখনকার মানুষ যারা যুবক বা যারা জন্মাচ্ছে সদ্যজাত, তারা আমরা যে কাজটা পারি, যে সুস্থতা নিয়ে, বা আমাদের বাবা ঠাকুরদারা যেটা পারতেন, সেটা কি পারবে না। ওরা তো সেটা চায় না, পারলেই তো মুশকিল। ওই যে আমি বারবার করে বলি, অসুস্থ করাটা ওদের লক্ষ্য, সুস্থ থাকাটা আপনার চ্যালেঞ্জ, তাই নয় কি? এটাই তো ওদের লক্ষ্য। আর তাই ওরা ক্যাচ দেবে অঙ্গ ছোটোবেলা থেকেই ধরেছে জাপটে। আপনি খেতে পাচ্ছেন কি পাচ্ছেন না, পাতে লেবু পড়লো কি পেলো না, প্রোটিন খাবার একটু খেতে পাচ্ছেন কি না, শাকসবজি কিনতে পাচ্ছেন কি না, চাল ডাল জুটছে কি না, সে খোঁজ খবর নেই। জন্মানোর সঙ্গে সঙ্গে বাড়িতে লোক চলে আসছে, বা টিডিও নাকি চলে আসে, স্বাস্থ্যকর্মী চলে আসে, গোঁজাতেই হবে, কি মহানুভব, গুজিয়ে দিতে হবে, তাই তো? আর আমরা যারা চাকরি বাকরি করি, স্বাস্থ্যকর্মী, তারা তো এত কিছু জানেন না। তারা কি জানেন অ্যান্টেরিয়র হর্ন, হ্যাঁ, ড্যানিয়েল ড্রেসডেনের স্টাডি জানেন? তারা জানেন না। তারা তাদের চাকরি জীবিকা, মাইনে, ইনসেন্টিভের জন্য আমরাই আমাদের সর্বনাশ করে চলেছে। একটা ভিসিয়াস সাইকেল, তো চক্রবুহের দিন রাত্রি। ধর্মের ক্ষেত্রেও চক্রবুহ আমাদের লড়িয়ে দিচ্ছে, ইউজ করছে। এটা চক্রবুহের দিন রাত্রির বইটিতে আপনারা পড়েছেন। আর বিজ্ঞানের ক্ষেত্রেও চক্রবুহ, সায়েন্টিজম আমাদেরকে দিয়ে আমাদের বোঝাচ্ছে, আমাদের প্রিয়জন, আমাদের শুভাকাঙ্ক্ষী হয়ে যাচ্ছে, বউ না নিলে আত্মহত্যার ভয় দেখাচ্ছে, অথবা পাগল হয়ে যাচ্ছে, বাপ রে বাপ তুমি চলে যাবে, করোনায় মরে যাবে, আমার কি হবে, নাও গো প্লিজ নাও, আরেকটা নাও গো, যদি আমায় সত্যি ভালোবাসো আরেকটা ডোজ নাও। হয়ে গেল ইমোশনাল ব্ল্যাকমেল, তাই তো? এটা তো পুরোটাই ব্রেন ওয়াশ। আমার ইচ্ছে ছিল আজকে আরও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করার, সেটা সম্ভব হবে না, ভিডিও দীর্ঘ হয়ে গেছে ইতিমধ্যেই। ওটা আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তবে আমি আরও এই ভিডিও শেষ করার আগে আরও দু একটি কথা আমি আমার সহযোদ্ধাদের বলবো, আমার পাঠকদের বলবো। আর আবার বলবো, প্রশ্ন করুন, আমাকে হোয়াটসঅ্যাপে প্রশ্ন করুন কোনো কিছু বুঝতে অসুবিধে হলে, অথবা ফেসবুকে এখানে প্রশ্ন করুন, বা ইউটিউবে প্রশ্ন করুন। আমি বলছি না যে আপনাদের চোখ কান বুজে সব বিশ্বাস করতে হবে,
শুধু আমার তথ্যগুলো একটু দেখুন, লিঙ্কগুলো একটু পড়ুন, বুঝতে না পারলে জিজ্ঞাসা করুন, মেসেজ করুন। আর এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, আমাদের দেশে, সমগ্র দেশের কথা বলতে পারবো না, তবে গোটা বিশ্বেই তো এখন কাজ হচ্ছে, তাই আমি দেশের কথা বলতেই পারি। তবে আমি আমার পশ্চিমবঙ্গের কথা বলতে পারি আরও বেশি করে, কারণ পশ্চিমবঙ্গের মানুষগুলোকে, যারা পিতামাতা অভিভাবক আমার সঙ্গে আছেন, লড়াই করছেন, নবজাতকের জন্ম দিচ্ছেন, তাদের সঙ্গে আমি সরাসরি কানেক্টেড। তাদের বাড়িতে পোলিও দিতে এসে তারা তাদের ফিরিয়ে দিচ্ছেন স্বাস্থ্যকর্তাদের, তারা আমার সঙ্গে কানেক্টেড, তারা লড়াই করছেন, তারা বুঝতে পাচ্ছেন। তো এটা একটা আন্দোলন কিন্তু শুরু হয়ে গেছে। ওই যে অনেকেই জিজ্ঞাসা করেন যে করোনা প্যান্ডেমিকের ইতিবাচক দিক কোনটা। অবশ্যই এটা ইতিবাচক দিক। কোনো একটা আঘাত না এলে, কোনো একটা ঝড় না হলে তো চৈতন্য হয় না, হয় কি? হয় না, একটা ধাক্কা লাগতে হয়, একটা ধাক্কা। এই ধাক্কাটা আমাদের শরীরে, আমাদের মগজে একটা বড় ধাক্কা। আর এই ধাক্কা থেকেই আমাদের হুঁশ কারো কারো ফিরছে, এই সংখ্যাটা আগামীতে বাড়বে। তাই ভাবতে পারেন, এই মুহূর্তে আমার সঙ্গে কানেক্টেড আছেন শিক্ষিত মানুষ, তথাকথিত শিক্ষিত ডিগ্রিধারী থেকে শুরু করে সাধারণ খেটে খাওয়া মানুষ, শিক্ষক আছেন, অশিক্ষক আছেন, সরকারি কর্মচারী আছেন, চিকিৎসকও আছেন। এরকম অনেকেই আছেন যারা এই যুগে দাঁড়িয়ে 2022 থেকে শুরু করেছেন, তারা 2021-22 থেকে মূলত শুরু করেছেন। আমি দিয়ে দেবো আরও ছবি, আরও দুজন, 1 বছর 4 মাস হলো, 2 নবজাতকের যমজ সন্তান আমার এক সহযোদ্ধা ছবি পাঠিয়েছে, নিজামুদ্দিন, 1 বছর 4 মাস বয়স, অমৃতহীন, একটিও ডোজ শরীরে পড়েনি। তাহলে এই যে একটা আমরা শুরু করলাম, এটা কিন্তু একটা বীজ যা আগামীতে মহিরুহ হবে। তাই যারা ব্যাপারটা উপলব্ধি করছেন তারা কিন্তু কল্পনাও করতে পারছেন না আমরা কোন শক্তির বিরুদ্ধে লড়াই করছি, এবং যতটুকু প্রোগ্রেস হয়েছে সেটা যে কত বড় প্রোগ্রেস গভীরে গেলে বুঝতে পারবেন। অনেকের মনে হতে পারে কোথায় এগোচ্ছে না তো, লড়াই হচ্ছে, এগোচ্ছে। আমি জানি, আমি তো কানেক্টেড, বেশি করে কানেক্টেড, গ্রামে গঞ্জে যাচ্ছি, কথা বলছি, মানুষ বই পড়ছেন, ফিডব্যাক জানাচ্ছেন। তো আমরা একটা আন্দোলন সৃষ্টি করেছি, কিন্তু আগামীতে যা বড় আকার নেবে। বর্তমানে চারাগাছটা মহিরুহ হয়ে যাবে আগামীতে। তাই কি কাজ আপনারা করছেন সেটা আপনারা কিন্তু এখনও ভাবতে পারবেন না। অনেকে গভীরে গেলে চমকে উঠবেন, সত্যি তো এত বড় একটা শক্তি। মেডিকেল লবি থেকে শুরু করে, ফার্মা কোম্পানি থেকে শুরু করে, শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে, সব কিছু যাদের কন্ট্রোলে, চলচ্চিত্র থেকে শুরু করে, গান থেকে শুরু করে, সব কিছু, এন্টারটেনমেন্ট, বিনোদন, মস্তিষ্ককে বিভ্রান্ত করা, ডাইভার্ট করা, সব কিছু যাদের কন্ট্রোলে। তো সেই শক্তি থেকে বেরিয়ে এসে যখন দুজন অভিভাবক, বাবা মা সিদ্ধান্ত নেন, প্রশ্ন করেন, জানেন, দেখা করেন যে আমরা আমাদের সন্তানকে অমৃতহীন অবস্থায়, মানে কোট আনকোট অমৃত, মানে বুঝতেই পারছেন, এটা ব্যঙ্গার্থে ব্যবহার করি, মানুষ করতে চাই, প্রাকৃতিক পন্থায় মানুষ করতে চাই। এই ব্যাপারে আপনার সাহায্য চাই, বা এই ব্যাপারে তথ্য চাই, ডকুমেন্ট চাই, আপনার সঙ্গে মুখোমুখি কথা বলতে চাই। এই সংখ্যাটা তো বাড়ছে। তাই এই নবজাতকদের ছবি কিন্তু আমি কেন পোস্ট করি? আমি কিন্তু অকারণে কোনো ছবি পোস্ট করি না, দেখবেন, করি না, কারণ থাকে পেছনে। এই সাবানের ছবিও পোস্ট করেছি কারণ আছে বলে, তাই না? আমার ফেসবুকটা কিন্তু এই কোনো অকারণ নয়, কোনো একটা কারণ নিয়ে আমি কিন্তু ফেসবুকে লাইভ করি, লিখি, আমার একটা উদ্দেশ্য আছে, তাই তো আপনাদেরও আছে কিছু করা। নিজের জন্য তো আমরা প্রত্যেকেই করি, তাই না? আমরা তো স্বার্থপর, সেলফিশ ক্রিচার্স। বাঁচার জন্য কিছুটা স্বার্থপর হতেই হয়, কিন্তু একটু কি মানুষের কথা ভাবা যায় না? ভাবা যায় তো। আর ভাবা যায় বলেই কিন্তু এই ঘটনাগুলো ঘটছে, যে ডিগ্রিধারী মানুষও, শিক্ষিত, তথাকথিত শিক্ষিত, কম শিক্ষিত, উচ্চশিক্ষিত, সেখান থেকেও কিন্তু অভিভাবকরা বেরিয়ে এসে এরকম একটা বৈপ্লবিক সিদ্ধান্ত নিতে পারছেন।
এটা ভাবা যায় এই তৃতীয় বিশ্বের দেশে? ভাবা যাচ্ছে, এখন ভাবা যাচ্ছে। এটাই প্রগ্রেস, এটাই অগ্রগতি। আর হ্যাঁ, দেখছি আমি একজন কমেন্ট করছেন, মানে কি যেন নাম, কি বাবু, ফেক প্রোফাইল। সে ফেক প্রোফাইল, ঠিক আছে, ফেক প্রোফাইল। আমি যদিও এই প্রোফাইল থেকে ফেক প্রোফাইলকে আস্তে আস্তে আনফ্রেন্ড করছি, কারণ এই প্রোফাইল এখনও রিপোর্টেড হচ্ছে। মানুষগুলো নাম যদি ঠিক, বিশেষ করে যারা আমার এসব ক্ষেত্রে সাহায্য চান, তাদের তো আমার নামটা জানা দরকার, ভীষণভাবে দরকার। না হলে আমি তো, বুঝতেই পারছেন, প্রোফাইলের নিরাপত্তার জন্য এটা খুব জরুরি। এটা তো হ্যাঁ, আমার অন্য পেজ আছে, সেখানে থাকুন, কোনো সমস্যা নেই, কোনো ব্যাপার নেই, থাকুন না। কিন্তু এই প্রোফাইলটা আমি এই কাজেই যেহেতু ব্যবহার করছি, সেখানে একজন বলেছেন যে নবজাতকদের ভ্যাকসিনগুলো এক এক করে ডিসকাস করা, অমুক তমুক, এবং সেগুলোর কি ভালো দিক, মানে কেন নেওয়া যাবে না, অমুক তমুক কী ব্যাপার। আমি বললাম, আমি তখন তার উত্তরে কিছু বলিনি, উত্তরটা এখন দিয়ে দিচ্ছি। সব কিছু ফেসবুকে হবে না। ইউটিউব একবার প্রথম চ্যানেল উড়ে গেছে, উবিয়ে দিয়েছে, এই চ্যানেলেও স্ট্রাইক আছে, তাই ওগুলো করা যাবে না। প্রয়োজন হলে আপনার যদি পিতামাতা হতে চলেছেন এমন হয়, সরাসরি কথা বলুন। আমি বসি, সিটিং, মুখোমুখি কথা বলি। অনেকেই কফি হাউসে আসেন, গ্রামেগঞ্জেও দেখা হয়, তাদেরকে বলি মুখোমুখি কথা হোক। আমি নিশ্চয়ই বলবো, হেল্প করব, আপনাদের প্রশ্নের উত্তর দেব। কিন্তু টোটাল এতগুলো ভ্যাকসিন নবজাতকদের যেটা দেওয়া হয়, বিসিজি দিয়ে শুরু হয়, প্রতিটা ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া, কেন নেওয়া হবে না, এই করে টোটাল করে একটা ভিডিও যদি আমি ইউটিউবে দিই না, ওই নেওয়া হবে না যদি আবার বলে দিই, নেবেন না এরকম যদি বলে দিই, আমি তো বলতে পারি না। আমি বলি ইনফর্ম কনসেন্ট, আপনারা ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। আমি বলার কে? নেবেন না? আমি বলার কে বলুন তো? হ্যাঁ, আমার প্রিয়জন কাছাকাছি মুখোমুখি হলে আমি তাদেরকে বলতে পারি, কিন্তু ফেসবুকে, পাবলিক ফোরামে, ইউটিউবে আমি এটা বলতে পারি না, কারণ এটা গণতান্ত্রিক দেশ। আমি এটা বলতে পারি, এটা ভলান্টারি, বাধ্যতামূলক নয়। ইচ্ছে হলে নেবেন, না হলে নেবেন না। আর নিতে চাইলে পার্শ্ব প্রতিক্রিয়া এবং দরকার আছে কিনা জেনে বুঝে নেবেন, সিম্পল ব্যাপার। তো এটা নিয়ে আপনারা বলবেন আর ডিটেল ভিডিও করে, হ্যাঁ আমি তবুও যা করি যথেষ্ট করছি, এই যে এখন যেমন করছি। কিন্তু ওই যে সমস্ত কিছু ফেসবুকে দূরে বসে বসে পেয়ে যাবেন, বাবা মা হতে চলেছেন, তবুও এইটুকু কষ্ট করবেন না, তাহলে তো হবে না। আপনি আপনার নবজাতকের কথা ভেবে এইটুকু কষ্ট করবেন না, তো আমি কেন আপনাদের জন্য সময় দেব? পরিষ্কার কথা। ওই যে যার বিয়ে তার মন নেই, পাড়াপড়শির ঘুম নেই, আমি এই তত্ত্বে এই ব্যাপারটা ছোটোবেলা থেকেই শুনে এসেছি। তাই যদি এরকম কেউ থাকেন, সরাসরি আসুন, মুখোমুখি কথা বলুন। অনেকেই বইমেলায় এসেছেন, কথা বলেছেন, তারা সম্প্রতি বাবাও হয়েছেন। কেউ ছবিগুলো আমি দিয়েছি, যে ছবিগুলো পেয়েছি, অনেক ছবি এখনও পোস্ট করিনি। এইভাবে দূর থেকে নয়, লড়াইয়ে পাশে থাকুন। আর পাশে থাকার অনেক পদ্ধতি আছে, কিন্তু ওই যে আমাদের মধ্যে তো সুবিধাবাদীর সংখ্যাটাই বেশি এখনও। জেনে বুঝে চুপ করে থাকলাম, কাউকে বললাম না, এ একটা মানসিকতা কাজ করে। কিন্তু আমি খুবই গর্বিত যে মানুষ এখন বুঝতে পারছেন, সংখ্যাটা গ্রামেগঞ্জে হোক, অনলাইনে হোক, অফলাইনে হোক, সংখ্যাটা বাড়ছে। তবে হ্যাঁ, লক্ষ লক্ষ কোটি কোটি হবে না, 100 থেকে 1000, 1000 থেকে লক্ষ, ধাপে ধাপে হবে। এবং সেটাই ভালো, বুঝলেন তো? সেটাই ভালো, কারণ মজবুত হবে, ভিত তৈরি হচ্ছে আমাদের। আর মানুষ, আমরা পরস্পরের পাশে আছি। আমার দৃঢ় বিশ্বাস পাশে আছি। কেউ বই কিনছেন, বই কিনে পাশে থাকছেন, বই উপহার দিয়ে পাশে থাকছেন, ছড়িয়ে পাশে থাকছেন, অনলাইনে ছড়িয়ে পাশে থাকছেন, শেয়ার করে পাশে থাকছেন, গ্রামেগঞ্জে সবার আয়োজন করছেন, উদ্যোগ নিচ্ছেন। সমস্ত কিছুই তো জরুরি না।
সমস্ত কিছুই জরুরি। এই সমস্ত মিলেই লড়াই, তাই আমাদের সবারই ভূমিকা আছে। আমরা কেউ ছোট নই, কেউ বড় নই, এটা মাথায় রাখতে হবে। আর একটা কথা বলে আমি শেষ করব আজকের লাইভ। আপনি জেনে গেছেন, আপনি বুঝে গেছেন এটা নিউ ওয়ার্ল্ড অর্ডার, এটা গ্রেট রিসেট, এটা কেমট্রেল, এটা অমুক, এটা হার্প, আপনি জেনে গেছেন, বেশ, অন্যরা জানেনি। কিন্তু জানার জন্য কোনো ঔদ্ধত্য দেখাবেন না, গর্ব করবেন না। হ্যাঁ, গর্বটা আপনার ভেতরে থাকতে পারে, প্রাইড কথাটা খারাপ নয়, কিন্তু যেটা এক্সপ্রেস করছেন বাইরে, বারবার করে আপনার মন্তব্যে বক্তব্যে প্রকাশ পেয়ে যাচ্ছে, জেনে জানার ঔদ্ধত্য। আপনি ঔদ্ধত্য দেখান, কর্তৃপক্ষকে দেখান, আমি দেখাই, আমি তো বলেই দিই, ওপেন চ্যালেঞ্জ করি। কিন্তু যারা সহনাগরিক আপনার মতো, তাদের কেন আপনি ঔদ্ধত্য দেখাবেন? তারা চেতনার একটা অন্য স্তরে আছে। একসময় আপনিও তো সেই স্তরে ছিলেন, তাই নয় কি? আপনি কি ওভারনাইট ব্যাপারটা বুঝেছেন? আপনারও সময় লেগেছে, আপনার হয়তো কম সময় লেগেছে, তার হয়তো একটু বেশি সময় লাগছে। তাই অধৈর্য হবে না, বিনীতভাবে বোঝানোর চেষ্টা করবেন। আর যদি না বোঝেন তারা, ছেড়ে দিন। আবার নতুন মানুষ, এভাবেই এগোতে হবে। কত সময় নষ্ট করবেন? আসুন এ ব্যাপারে ভিক্ষুকদের কাছ থেকে শিখি। ভিক্ষুক, ট্রেনে যারা ভিক্ষা করে, তাদের কাছ থেকেও তো শেখার আছে না? কি শেখার আছে বলুন দেখে? একজন ভিক্ষুক কম্পার্টমেন্ট থেকে কম্পার্টমেন্টে ভিক্ষা করছে। ধরুন একজন মানুষ ভিক্ষা দিল না, সে নমস্কার করলো, ভিক্ষুক কি তার কাছে দাঁড়িয়ে থাকে? দিন 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 বলে ঘ্যাং 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 করে যায় না। কারণ সে জানে ওই সময়টা অমূল্য। এই সময়টা যদি সে আরও একটা কম্পার্টমেন্টে 10 জন মানুষের কাছে ঘুরতে পারে, তাহলে সময়টা কাজে লাগবে, সে আরও 2 পয়সা পেতে পারে। তাই যে লোকটা দেবে না, বোঝাই যাচ্ছে, তারা তো বডি ল্যাঙ্গুয়েজ দেখে বুঝতে পারে। আমিও এখন বুঝতে পারি, আপনারাও বুঝতে পেরে যাবেন আস্তে আস্তে। তাই সেক্ষেত্রে সময়টা দেবেন না। পরের কম্পার্টমেন্ট আপনারা তো ভিক্ষা করবেন না, পরের মানুষের কাছে চলে যান। এভাবেই এগোতে হবে, তাতে তিক্ততাও বাড়বে না। শুধু তাই নয়, এটা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। আমি আমার যারা সহযোদ্ধা বা একসময় ছিলেন তথাকথিত সহযোদ্ধা বা পাঠক, এরকম অনেক মানুষের সাথে আমি এইভাবেই ডিল করি। যখন বুঝে যাই যে সুবিধাবাদ রয়েছে, একবার যদি আমি বুঝে যাই সুবিধাবাদ, শুধু ডকুমেন্টের সময় পাশে থাকার কোনো বিষয় নেই, না লড়াইয়ের উদ্যোগ, না প্রতিবেশীদের মধ্যে ছড়ানো। আমি খবর রাখার চেষ্টা করি, যাদের সঙ্গে কন্ট্যাক্ট থাকে অন্তত একটা সংখ্যক মানুষের সাথে আমি পেয়ে যাই, আশপাশ থেকে পেয়ে যাই। এবারে যেমন আমি গ্রামে গঞ্জে ঘুরতে গিয়ে জানতে পারলাম আমার অনেক সহযোদ্ধা খুব কষ্ট পেয়েছি। তারা জেলেছেন, কিন্তু তার বন্ধুবান্ধবদের কিছুই বলেননি। তারা অবাক, স্যার বলতে তো পারতো, কেন বলেননি? ওই যে বিশ্বাস করবে না, পাগল বলবে, হতে পারে। কিন্তু এটা তো আমি মানতে পারি না। শুধু তাই নয়, বইপত্রের ক্ষেত্রে সর্বত্র এই ধরনের প্র্যাকটিস আমি দেখতে পাই। অর্থাৎ কি, শুধু নিয়ে যাব। যেমন আমাদের এই মানসিকতা থাকে শিক্ষকদের মধ্যে, যেমন এই যে স্কুল বন্ধ, শিক্ষক সংগঠনই তো গিয়েছিল মন্ত্রীর কাছে দরবার করতে, গরম পড়েছে। আমি বলছি সবাই নয়, ব্যতিক্রম আছেন, তাদের আমি শ্রদ্ধা করি, অনেকের সঙ্গে আমার যোগাযোগ আছে, তাদের শ্রদ্ধা করি আমি। ব্যতিক্রম তারা, ব্যতিক্রমী মানুষ তারা। কিন্তু ওই যে বেশিরভাগ শিক্ষক কী করেন, নিয়ে যাব, শুধু মাইনেটা নিয়ে যাব, অমুকটা নিয়ে যাব, বিনিময়ে সমাজকে কিছু দেব না সমাজকে। এই মানসিকতা তো এই ক্ষেত্রেও আছে। তথ্য নিয়ে যাব, ডকুমেন্ট নিয়ে যাব, কিন্তু বিনিময়ে লড়াইকে কিছু দেব না, প্রচার করব না, শুধু আর চুপচুপ দেখে যাব, আর ডকুমেন্ট লাগলে নেব। তাই তো
এই মানসিকতা কাজ করে। তো এইসব মানুষ থেকে তো আমি এখন আস্তে আস্তে নিজেকে সরিয়ে নিচ্ছি, ওই যে ভিক্ষুকের মতো। তাই বারবার আবার বলছি যে শিখতে হবে, সবার কাছ থেকে শেখার আছে। তো এই কারণেই আমি ভিক্ষুকের উদাহরণটা এখানে দিলাম। সময় নষ্ট করবেন না একজনের জন্য, আপনি বুঝে যাবেন বডি ল্যাঙ্গুয়েজ দেখেই, তারপরে পরের মানুষের কাছে যান, কথা বলার চেষ্টা করুন, লিঙ্ক দিন, এইভাবে এগোতে থাকি আমরা। আজ এই পর্যন্তই, পরে আবার দেখা হবে। প্রশ্ন থাকলে করবেন। শুভরাত্রি।